আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জ্বালাতন ক্লাসের আজকের লেকচার 2তে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা লেকচার 1 শেষ করেছি, আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। লেকচার 2তে আমাদের পাটিগণিতের কিছু অংশ বাকি ছিল, সেই পাটিগণিতের আমরা অসম্পূর্ণ অংশগুলো আজকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। লেকচার 1-এ আমরা পাটিগণিতের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ এই লেকচার 1 এবং লেকচার 2 এই দুটি লেকচার করলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এই যাবৎকালে যতগুলো গাণিতিক বুদ্ধিমত্তার উপর প্রশ্ন হয়েছিল সকল প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ এবং প্রশ্নগুলোর সমাধান সহ পেয়ে যাচ্ছ। আজকে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। লেকচার 2 হচ্ছে আমাদের ঐকিক নিয়ম থেকে শুরু হবে। এর আগে অর্থাৎ লেকচার 1 ঐকিক নিয়মের আগ পর্যন্ত যতগুলো টপিক ছিল সবগুলো টপিক আমরা কভার করেছি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই ঐকিক নিয়মের যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টটা কি? ঐকিক নিয়মের ক্ষেত্রে বেসিক কনসেপ্টটা নির্ভর করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ঐকিক নিয়মের উপর কীরকম প্রশ্ন হয়েছিল। দেখো আমরা একটু প্রশ্নটা দেখি। প্রথমে যে প্রশ্নটি এসেছে, যদি 12 জন কর্মী সমবেগে 60টি বাক্স 9 মিনিটে মোড়কজাত করতে পারে, তবে একই বেগে 27 জন কর্মীর 180টি বাক্স মোড়কজাত করতে কত সময় লাগবে? যদি তুমি ম্যাথটা দেখো, তুমি ম্যাথটা দুইটি পার্টে দেখতে পাবে। একটি হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এরপর হচ্ছে আমাদের একটি সেকেন্ড পার্ট। কীভাবে ভাইয়া? দেখো, যদি 12 জন কর্মী সমবেগে 60টি বাক্স 9 মিনিটে মোড়কজাত করতে পারে, এখানে দাঁড়িয়ে রয়েছে। সো এটি একটি হচ্ছে আমাদের পার্ট, এটি একটি আমাদের পার্ট, এতটুকু। এরপর হচ্ছে তবে একই বেগে 27 জন কর্মীর 180টি বাক্স মোড়কজাত করতে কত সময় লাগবে, এটি একটি পার্ট। ভাই এখানে কি দেওয়া রয়েছে? দেখো 12 জন কর্মী, তাহলে কিছু মানুষের সংখ্যা দেওয়া রয়েছে। 60টি বাক্স মোড়কজাত করতে পারে মানে হচ্ছে কিছু কাজের পরিমাণ দেওয়া রয়েছে। 9 মিনিটে মোড়কজাত করতে পারে মানে সময়ের পরিমাণ দেওয়া রয়েছে। তবে একই বেগে 27 জন কর্মীর, এখানেও কিন্তু কিছু মানুষজন দেওয়া আছে। এরপরে 180টি বাক্স, এখানেও কিছু কাজের পরিমাণ দেওয়া আছে। মোড়কজাত করতে কত সময় লাগবে, মানে এখানে হচ্ছে আমাদের সময়ের পরিমাণটা বের করতে হবে। তাহলে উপরেও মানুষ রয়েছে এবং কাজ আছে, সময় আছে, এখানে আমাকে সময়টা বের করতে হবে। এখানেও কাজ আছে, মানুষ আছে। তাহলে ম্যাথটা দুইটি পার্টে অন্তর্ভুক্ত এবং আমরা এখানে পাচ্ছি 3টি তথ্য একই রকম, কিন্তু তথ্যগুলো হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা। তাহলে দেখো একটু, 12 জন কর্মী মানে মানুষকে বোঝাচ্ছে, 60টি বাক্স মানে হচ্ছে কাজকে বোঝাচ্ছে, 9 মিনিট মানে সময়কে বোঝাচ্ছে। এটার জন্য আমরা সূত্রটা মনে রাখবো, সেটা হচ্ছে ভাইয়া MT ডিভাইডেড বাই W। এম মানে কি বোঝায় ভাইয়া? এম মানে বোঝায় হচ্ছে আমাদের ম্যান বা হচ্ছে আমাদের মানুষ, আর টি দ্বারা বোঝায় হচ্ছে আমাদের টাইম মানে হচ্ছে আমাদের সময়, আর W দ্বারা বোঝায় হচ্ছে ভাইয়া ওয়ার্ক মানে হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, তাহলে দেখো এই ম্যাথটা যেহেতু দুইটি পার্টে বিভক্ত, এই জন্য আমাদের MT ডিভাইডেড বাই Wটা লিখতে হবে কয়টি করে? 2টি করে লিখতে হবে, অর্থাৎ একটি লিখলে হবে না। কীভাবে ভাইয়া? দেখো MT ডিভাইডেড বাই W, এরপরে আমি আবারও লিখবো MT ডিভাইডেড বাই কি? W। যেহেতু আমাদের একটি প্রাইমারি ইনফরমেশন রয়েছে, এই জন্য আমরা এখানে দিব সবগুলো 1। এরপর আমাদের রয়েছে হচ্ছে একটি সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ডারি ইনফরমেশন, এটার জন্য আমরা দিব 2 করে সব জায়গায়, আর মাঝখানে দিব হচ্ছে ইকুয়াল চিহ্ন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা একটু উপরে দেখি, যদি 12 জন কর্মী সমবেগে 60টি বাক্স 9 মিনিটে মোড়কজাত করতে পারে, এটি ফার্স্ট পার্টের অন্তর্ভুক্ত। 12 জন কর্মী, তাহলে এখানে বোঝাচ্ছে হচ্ছে মানুষজনের সংখ্যা, এটি যেহেতু ফার্স্ট পার্টে, এই জন্য দিব আমরা হচ্ছে M1। 60টি বাক্স মানে হচ্ছে আমাদের W, তাহলে এটি হবে আমাদের W1। 9 মিনিটে মানে হচ্ছে আমাদের এটি টাইম বোঝাচ্ছে, তার মানে এটি ফার্স্ট পার্টে, এই জন্য আমরা দিব এখানে T1। তবে 27 জন কর্মী, এখানেও হচ্ছে মানুষজন বোঝাচ্ছে, এটি যেহেতু আমাদের সেকেন্ড পার্ট, এই জন্য দিব আমি এখানে M2। 180টি বাক্স, তাহলে এটি হচ্ছে আমাদের W, যেহেতু এটি সেকেন্ড পার্টে, এটি হবে W2। কত সময় লাগবে? সময় মানে হচ্ছে T, যেহেতু এটি আমাদের সেকেন্ড পার্ট, এই জন্য আমরা এখানে দিব T2। অর্থাৎ আমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে এখানে T2 ইকুয়াল হোয়াট। হ্যাঁ, ওকে। দেখো এখানে একটি ভগ্নাংশ রয়েছে, এখানে একটি ভগ্নাংশ রয়েছে, মাঝখানে কি আছে? সমান চিহ্ন। তখন আমরা এখানে আর গুণ দিই, এভাবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে একটু দেখো, M2 ইন্টু T2 ইন্টু W1 ইকুয়াল M1 ইন্টু T1 ইন্টু W2। তাহলে M1 T1 ইন্টু W2 গুণ হয়েছে, এরপরে M2 T2 W1, এদিকে গুণাকার আছে। এখন আমাকে কি বের করতে হবে? T2টা। তাহলে T2টা আমি হচ্ছে খালি অবস্থায় রাখবো, T2 ইকুয়াল, দেখো এখানে M1 আছে, এখানে T1 আছে, এখানে হচ্ছে আমাদের W2 আছে। দেখো এখানে T2টা রেখে দিয়েছে, আর M2 W1, তাহলে এখানে যেহেতু এরা গুণ আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ আকারে M2 W1। ওকে,
দেখো একটু m1 এর মান কত ছিল 12, তাহলে 12 ইন্টু t1 এর মান হচ্ছে আমাদের 9 অর্থাৎ 9 মিনিট ইন্টু w2 মানে হচ্ছে 180টি বাক্স। ওকে, এরপরে দেখো m2 হচ্ছে আমাদের 27 জন কর্মী ইন্টু w1টা হচ্ছে আমাদের 60টি বাক্স। ওকে, তাহলে t2 এর মানটা একটু কত আসে দেখো, এখানে 0 কাটা, 6 একে 6, 3 6 হচ্ছে আমাদের 18, 3 একে 3, 3 নাম হচ্ছে আমাদের 27, এই 9 কাটা, তাহলে আর থাকতেছে কত ভাইয়া 12। অর্থাৎ আমাদের 180টি বাক্স মোড়কজাত করতে 12 মিনিট সময় লাগবে। তাহলে t2 এর মান হচ্ছে আমাদের এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে অর্থাৎ এখান থেকে একটি প্রশ্ন হয়েছিল, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বয়স। এই টপিকটাতে বয়সের মধ্যে এই যাবৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কতগুলো প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা দেখব। দেখো এখানে 1 নম্বর যে প্রশ্নটি ছিল, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 6:4, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। এর বর্তমান বয়সটা কত? এটি হচ্ছে আমাদের 16-17 সেশনে এসেছিল। তাহলে দেখো এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 6:4 বর্তমান। 5 বছর পূর্বে মানে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 5:3। এর বর্তমান বয়সটা কত? যখন ভাই এরকম অনুপাত আকারে দেওয়া থাকবে, সেখান থেকে যখন তুমি সরাসরি বয়সে যেতে চাইবা অথবা সরাসরি সংখ্যাতে রূপ দিতে চাইবা, তখন অনুপাতের সাথে একটা চলক তোমাকে গুণ দিতে হবে। কি বলেছি? অনুপাতের সাথে একটা চলক গুণ দিতে হবে। কি ভাইয়া, কিরকম? দেখো তুমি লিখবা এর বর্তমান বয়স সমান, দেখো এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত। দেখো এ আগে, তাহলে এর জন্য বোঝাচ্ছে 6, বি এর জন্য বোঝাচ্ছে 4, কারণ বি পরে। তাহলে এর বর্তমান বয়স হবে, এখানে 6 আছে, অনুপাত আকার আছে, এই জন্য আমাদের একটা চলক দিয়ে একটা বয়স বানাইতে হবে। এখন অনুপাত থেকে একটা বয়সে পরিণত হয়েছে। এরপরে আমরা লিখব বি এর বর্তমান বয়স 6x, তাহলে এটা হবে 4x। ওকে, এরপরে তোমাকে বলতে হচ্ছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত। তাহলে 5 বছর পর আগে এদের বয়সটা বের করে ফেলতে হবে। তাহলে 5 বছর পর না, সরি 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে এর বয়স, 5 বছর পূর্বে বলছে মানে আমি 5 বছর আগে, এখন আমার বয়স মনে করো 20 বছর, তাহলে আমার 5 বছর পূর্বে বয়স কত ছিল? 15 বছর, তাই না? তার মানে 15 আমি কিভাবে পাচ্ছি? বর্তমান বয়স থেকে মাইনাস করে। বর্তমানে 20 বছর, সেখান থেকে 5 বাদ দিলে 15 বছর ছিলাম 5 বছর আগে। তার মানে এখানে 5 বছর যেহেতু পূর্বে বলছে, বর্তমান বয়সটা আছে হচ্ছে 6x, তাহলে -5। হ্যাঁ, 5 বছর পূর্বে এর বয়স ছিল 6x - 5। তাহলে ঠিক একইভাবে 5 বছর পূর্বে বি এর বয়সটা কত ছিল? বি এর বয়সটা ছিল ভাইয়া 4x - 5। ওকে, এতটুকু। 5 বছর পূর্বে এবার তাদের বয়সের অনুপাত, অর্থাৎ এ এবং বি এর 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত? 5:3। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো একটু। আমরা এদিকে লিখবো নাকি, আচ্ছা এদিকে লিখি। শর্ত মতে অনুপাত মানে বোঝায় হচ্ছে ভাইয়া ভাগ। অনুপাত মানে কি বোঝায়? অনুপাত মানে বোঝায় ভাগ। কিভাবে? এ এবং বি এর অনুপাত বলছে না সব জায়গাতে প্রথম থেকে? হ্যাঁ, তাহলে এরটা হবে উপরে 6x - 5, অনুপাত মানে হচ্ছে ভাগ। এরপর হচ্ছে বি এরটা 4x - 5 ইকুয়াল কত বলছে? 5:3। তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে আমাদের 3। ওকে, তোমার কাজ সহজ করার জন্য এখানে 6x এর সাথে 3 গুণ দিলে 318x পাচ্ছ, 5 এর সাথে 4x গুণ দিলে তুমি 20x পাচ্ছ। তাহলে x কোথায় বেশি পাচ্ছ? এই জায়গাতে। তাহলে এটা আগে গুণ করে নিবা, তাহলে এখানেও আর গুণ হবে না। হ্যাঁ, তাহলে একটু দেখো 5 এর সাথে 4 গুণ করলে 4 5 20x, এরপর হচ্ছে মাইনাস 5 5 হচ্ছে 25 ইকুয়াল 3 এর সাথে যদি 6 গুণ করো, 3 6 হচ্ছে আমাদের 18x মাইনাস 3 5 কত? 15। ঠিক আছে ভাই, এতটুকু। ওকে, এখন তুমি এক্সগুলো এক পাশে নিয়ে আসবা। আমি একটু এই দিকে কাজটা করার ট্রাই করতেছি। দেখো 20x ছিল আগে থেকে, মাইনাস 18xটা এদিকে চলে আসলে তাহলে মাইনাস অবস্থায় চলে আসবে। তাহলে 18x ইকুয়াল, এই পাশে কিন্তু কত আছে? -15 অলরেডি আছে। এখন আমি চাচ্ছি -25টা ওই পাশে নিয়ে যাইতে, -25 এই পাশে গেলে +25। তাহলে 20x থেকে যদি 18x চলে যায়, আর টাকা হচ্ছে 2x ইকুয়াল
+15 থেকে -15 থেকে +25, তাহলে 8 থাকে হচ্ছে 10, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার 10/2, কারণ 2টা এখানে গুণ অবস্থায় ছিল, সো ভাগাকারে চলে গেছে। তাহলে x ইকুয়াল কত ভাইয়া? x ইকুয়াল 5। এখন তোমাকে কি বলছে, a এর বর্তমান বয়সটা কত? তাহলে a এর বর্তমান বয়স কত ছিল ভাইয়া? 6x। তাহলে 6x এর মানটা কত হবে? 6x, তাহলে 6 × 5, তাহলে 5 6 কত? 5 6 হচ্ছে 30। তাহলে a এর বর্তমান বয়স কত হবে ভাইয়া? a এর বর্তমান বয়স হবে আমার 30 বছর, অর্থাৎ যে সি অপশন রয়েছে এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে 2 নম্বর ম্যাথটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পরে তার দ্বিগুণ হয়ে যাবে, বর্তমানে পিতার বয়স কত? এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 12-13 সেশনের একটি প্রশ্ন। তাহলে তোমাকে বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কি তুমি জানো না? সো তুমি ধরে নিবা, ধরি পুত্রের বয়স x বছর। হ্যাঁ, একটু দেখো পুত্রের বয়স কত বছর? x বছর। তাহলে দেখো তো ভাইয়া, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখন পিতার বয়সটা কার উপর নির্ভর করতেছে? পুত্রের উপরে। তাহলে পুত্রের বয়স হচ্ছে আমাদের x বছর, এটা ধরে নিতে হবে। যার উপর নির্ভর করবে তাকে আমরা ধরে নিব, অর্থাৎ এটি হচ্ছে আমাদের মেইন। তাহলে এর পর হচ্ছে ভাইয়া পিতার বয়স বলা হচ্ছে পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। তাহলে পুত্রের বয়স ছিল x, পিতার বয়স হবে এটার 3 গুণ, অর্থাৎ 3x বছর। বুঝা গেছে ভাইয়া এতটুকু? ওকে, এরপরে তোমাকে কি বলা হচ্ছে? এরপরে তোমাকে বলা হচ্ছে যে ভাইয়া 12 বছর পরে, আচ্ছা 12 বছর পর আগে পুত্রের বয়সটা কত হয় দেখি আমি একটু। 12 বছর পরে পুত্রের বয়স হচ্ছে আমাদের x + 12 হবে না? অর্থাৎ 12 বছর পরে তার বয়স কত হবে? আমার বয়স এখন 20 বছর, 12 বছর পরে কত হবে? 32 বছর, যদি আমার বয়স 20 না। হ্যাঁ, আমরা বলেছি আর কি, তোমরা অনুমান করতে পারো যে আসলে এজটা কত হয় সেটা। এরপর হচ্ছে ভাইয়া 12 বছর পরে পিতার বয়সটা কত হবে একটু দেখো তো। 12 বছর পরে পিতার বয়স হবে তাহলে 3x প্লাস কত ভাইয়া? 12। হ্যাঁ, এরপরে কি বলা হচ্ছে 12 বছর পর তা কি হয়ে যাবে ভাইয়া? দ্বিগুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দ্বিগুণ কারা হবে? দ্বিগুণ হবে দেখো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। হ্যাঁ, 12 বছর পরে তা কি হবে বলছে? 12 বছর পরে তার দ্বিগুণ হবে। 12 বছর পরে তার দ্বিগুণ হবে মানে কি? 12 বছর পরে এই পিতার বয়সটা পুত্রের বয়সের কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেখো এই যে পিতার বয়স 12 বছর পর পিতার বয়স 3x প্লাস 12, এইটা পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ x প্লাস 12 এটার দ্বিগুণ হয়ে যাবে। যদি প্রশ্নটা বুঝতে একটু তোমার কঠিন মনে হবে, বাট একটু সহজভাবে তুমি দেখো 12 বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তাহলে একটু দেখো 3x প্লাস 12 ইকুয়াল, এখানে 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস 12 দুগুণে কত হবে? 24, এটা হচ্ছে 2। তাহলে 3x আমার x গুলো এই পাশে নিয়ে আসতে হবে, -2x ইকুয়াল হচ্ছে আমার 24 প্লাস 12টা যদি এই পাশে চলে যায় -12, এখানে হচ্ছে এটি 24। তাহলে 2x থেকে 3x থেকে 2x চলে গেলে আর থাকে x, 24 থেকে যদি 12 চলে যায় আর কত থাকে ভাইয়া? 12। হ্যাঁ, তোমার থেকে কি বলছে? বর্তমানে পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স, তাহলে বর্তমানে পিতার বয়স ছিল কত ভাইয়া? 3x বছর না? হ্যাঁ, তাহলে 3xটা একটু ভেঙে পেল, 3 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে আমাদের 12, তাহলে 3 12 কত? 3 12 হচ্ছে আমাদের 34 বছর। হ্যাঁ, আমি কিছু প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য আনসারটা রেখে যাব, তোমরা সমাধান করে আমাকে সেটি কমেন্টে জানিয়ে দিবে। দেখো, এরপর আমরা আলোচনা করবো হচ্ছে অনুপাত ও সমানুপাত নিয়ে। এই টপিকটি বলা যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যাবৎকালের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাটিগণিতের উপর যে প্রশ্নগুলো হয়েছিল সেখানে অনুপাত ও সমানুপাত থেকে দেখা গেছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়েছে এবং প্রশ্নগুলো একটু মারপ্যাচও রয়েছে, কিন্তু যদি তুমি একটু প্র্যাকটিস করে যাও সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, দেখো এখানে যে প্রশ্নটি ছিল তোমাকে বলা হচ্ছে যদি 2x = 3y = 4z হয় তবে x = y = z এর মান কত? এটি 17-18 সেশনে এসেছিল। তাহলে ভাই এটি আমি কিভাবে সমাধান করবো একটু দেখো। তোমাকে বলা হচ্ছে এখানে 2x = 3y = হচ্ছে আমার 4z। এখন তোমাকে বলা হচ্ছে x = y = z, মানে হচ্ছে x ডিভাইডেড বাই y
এরকম হইতে পারে। তারপর হচ্ছে y ডিভাইডেড বাই z, মানে হচ্ছে আমাদের অনুপাত মানে বাক চিহ্নকে বোঝায়। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে 2 3 4 এদেরকে উপরে রিমুভ করে দিতে হবে তোমাকে এমন একটা মান দিয়ে। ভাই আমি যদি নিচে যদি 1 দিই তাহলে কি রিমুভ হচ্ছে না? 2 দিয়ে যদি আমি এটাকে যদি ভাগ দিই, দেখো 2x কে যদি 2 দিয়ে যদি আমি ভাগ দিই, মানে প্রত্যেকটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 টু কাটা x খালি হয়, বাট উপরে 3 থেকে যায়। আবার যদি তুমি 4 দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু 2 একে 2, এখানে 1 থাকতেছে, 2 দুগুণে 4, মানে উপরের গুলো রিমুভ করে দিতে হবে, নিচে মান থাকতে পারবে এরকম একটা মান নিয়ে তোমাকে ভাগ করতে হবে। তুমি দেখবো যে 5 নিয়েও হচ্ছে না, 6 নিয়েও হচ্ছে না, কারণ কোনো একটা না কোনো একটা সমস্যা হবে। 11 নাও হবে না। যদি তুমি 12 নিয়ে যদি একটু দেখো এখানে 2x আমি সবাইকে ভাগ দিচ্ছি 12 দিয়ে, এখানেও 12, এখানেও 12 এবং এখানেও হচ্ছে কি বে 12। তাহলে 12 হলে দেখো এটি 2 একে 2, 6 দুগুণে 12, 3 একে 3, 3 4 হচ্ছে 12, 4 একে 4, 3 4 হচ্ছে 12। উপরে সবগুলো হচ্ছে খালি হয়ে গেছে। কিভাবে ভাইয়া? এটি হয়ে গেছে হচ্ছে x ডিভাইডেড বাই 6 ইকুয়াল y ডিভাইডেড বাই 4 ইকুয়াল z ডিভাইডেড বাই 3 ইকুয়াল, এরকম হয়ে গেছে। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কিনা? মানে x ডিভাইডেড বাই 6 ইকুয়াল y ডিভাইডেড বাই 4 ইকুয়াল z ডিভাইডেড বাই 3 এরকম হয়ে গেছে। অর্থাৎ আমার যে উপরের মানগুলো ছিল x y z, এই x y z এর আগে যে সহগগুলো ছিল সেই সহগগুলোকে আমি সম্পূর্ণ কি করে দিয়েছি ভাইয়া? সম্পূর্ণ আমি রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এটা আমার কি হয়ে গেছে? সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। আমাকে বের করতে বলছে x is to y is to z, তাহলে আমাকে বলো তো এখানে x is to y is to z এটার মান কত হবে? এখান থেকে কোন অপশনটা হবে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবা। হ্যাঁ, ওকে। 2 নম্বর প্রশ্নটি একটু দেখো, নিচের কোনটি 2 এবং 1 ডিভাইডেড বাই 3 এর অনুপাতের সমান? অনুপাত মানে কি বলেছি ভাইয়া? অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগ। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে আমার ভাগ। ওকে, তাহলে একটু দেখো, আমাকে বলছে 2 এবং 1 ডিভাইডেড বাই 3 এর অনুপাতের সমান, এখানে নিচের কোন অনুপাতটি? তাহলে 2 এবং 1 ডিভাইডেড বাই 3, হ্যাঁ মেইন অনুপাত কিন্তু এইটা। এই যে অনুপাত মানে আমি ভাগ চিহ্ন দিচ্ছি, তাহলে 2 টু 1 ডিভাইড বাই 3, 1 ডিভাইড বাই 3 মাঝখানে অনুপাত আছে। তাহলে দেখো ইকুয়াল, উপরে একটি সংখ্যা আছে 2, এই ভাগ চিহ্নকে আমি কি করে দিলাম? গুণ চিহ্ন। যখনই গুণ চিহ্ন করে দিবেন নিচে 3টা উপরে চলে যাবে, 1টা কোথায় আসবে? নিচে। তাহলে এটি 2 এটা উপরের, 3 এটা উপরের, তাহলে 3 গুণ হচ্ছে 6, নিচে হচ্ছে কত? 1। তাহলে আমার আনসার আসতেছে 6। অনুপাত মানে বলছিলাম যে ইস টু মানে অনুপাত, তাহলে 6 ইস টু কত? 6 ইস টু 1। তাহলে আমার আনসার কোনটা হবে ভাইয়া? এ যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার, অর্থাৎ 6 ইস টু 1। এরপর একটু দেখো, তোমাকে বলা হচ্ছে যদি 5x প্লাস 9y ইকুয়াল 61 এবং 7x প্লাস 3y ইকুয়াল 47 হয় তবে x এবং y এর অনুপাত কত? আচ্ছা দেখো একটু, আমার প্রথম দেওয়া আছে হচ্ছে 5x প্লাস 9y ইকুয়াল 61 এবং দ্বিতীয় যেটি দেওয়া আছে এটি হচ্ছে 7x প্লাস 3y 7x প্লাস 3y ইকুয়াল হচ্ছে আমার দেওয়া আছে 47। হ্যাঁ, এখন বলা হচ্ছে x এবং y এর অনুপাতটা কত? হ্যাঁ, x এবং y এর অনুপাতটা কত? তখন আমাকে যে কাজটা করতে হবে, হয়তো আমাকে y কে রিমুভ করে দিতে হবে, হয়তো আমাকে x কে রিমুভ করে দিতে হবে। এখন দেখো এখানে 5x, এখানে 7x রিমুভ হয় না, এখানে 9y, এখানে 3y মিল নেই। তাহলে আমাকে এমন একটা কোনো সমীকরণে কাজ করতে হবে যাতে আমার মিলে যায়। মিলে কিভাবে যায় দেখো তো, এটাকে যদি আমি 2 নাম্বার সমীকরণ যেটি আছে এটাকে যদি তুমি 1 নাম্বার সমীকরণ ধরো, এটাকে যদি তুমি 2 নাম্বার সমীকরণ ধরো, 2 নাম্বার সমীকরণকে যদি 3 দিয়ে যদি গুণ দাও তাহলে 3 তারিখে 9 এটার সাথে মিলে, তাহলে আমি বলবো যে 2 কে 3 দ্বারা গুণ করে, 3 দ্বারা যদি গুণ করো তাহলে দেখো তো, প্রথমে হচ্ছে 7x এর সাথে 3 গুণ দাও, তাহলে 3 7 21x। ওকে, এরপর হচ্ছে প্লাস 3 তারিখে কত ভাইয়া? প্লাস 3 তারিখে 9y। এরপর হচ্ছে ইকুয়াল 3 ইন্টু 47, এটা তুমি অর্থাৎ যে ক্যালকুলেশন রয়েছে ক্যালকুলেশনটা তুমি হাতে কলমে করবো, 141। হ্যাঁ, তাহলে দেখো এখন আমার 9y মিলে আছে, এখানে 9y মিলাইতে পারছি। ভাইয়া এরকম কি একটা সমীকরণের মধ্যে গুণ দেওয়া যাবে? হ্যাঁ, সবাইকে গুণ দিতে হবে, শুধু একটাকে দিলে হবে না, শুধু তুমি 7x কে দিলে হবে না, হয়তো তুমি শুধু 3y কে দিলে হবে না, সবাইকে দিতে হবে। ওকে, দিলাম। এখন দেখো এখানে 21x চলে আসছে, এখানে 5x। তাহলে আমি 2 নাম্বার সমীকরণ থেকে যদি 1 কে বাদ দিই, অর্থাৎ 2 নাম্বার সমীকরণ তুমি আগে লিখো, 21x প্লাস 9y ইকুয়াল 141। এরপর লিখতেছো তুমি এখানে 5x প্লাস 9y ইকুয়াল 47। হ্যাঁ, তাহলে এটি ছিল 2 নাম্বার, এটি হচ্ছে আমাদের 1 নাম্বার। তাহলে এখানে তুমি যেই কাজটা করছো সেটি হচ্ছে
2 নাম্বার সমীকরণ বিয়োগ 1 নম্বর সমীকরণ। ওকে, বিয়োগ করতেছি আমি, দেখো তাহলে বিয়োগ করলে এখানে +9 এবং -9 কাটা, আর 21x থেকে যদি তুমি 5x যদি চলে যায় আর কত থাকে ভাইয়া 16x না? হ্যাঁ, 21 থেকে যদি 5 চলে যায় তাহলে আর থাকে হচ্ছে 16x। তাহলে 9y চলে গেছে ইকুয়াল 141 থেকে 47 চলে গেলে আর কত থাকে একটু আমাকে জানাও তো। 141 থেকে 47 যদি ভাইয়া চলে যায় তাহলে আমার থাকে হচ্ছে 94। তাহলে ইকুয়াল হচ্ছে আমার কত 94। হ্যাঁ, 141 থেকে যদি আমার 94, আচ্ছা এটা তো ছিল হচ্ছে 47 না, এটা তো ছিল 61, সরি এখানে হবে 61। দেখো 1 নম্বর সমীকরণে এটা ছিল 61 না? হ্যাঁ 61, তাহলে এটি হবে 61। তাহলে এখন 141 থেকে 61 বিয়োগ দাও। 141 থেকে 61 অবশ্যই হাতে কলমে করবা। তাহলে এখানে থাকে ভাইয়া 80। এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের 80। তাহলে 80, তাহলে x ইকুয়াল 80 ডিভাইডেড বাই হচ্ছে 16। তাহলে হচ্ছে আমাদের 5 16 কত হয়? 5 16 হচ্ছে 80, অর্থাৎ x এর মান আসতেছে কত? x এর মান আসতেছে 5। ওকে, এখন তুমি x এর মানটা এখানে 1 নম্বরে বসাই দিতে পারো, 2 নম্বরে বসাই দিতে পারো। তুমি 1 নম্বরে মনে করো বসাচ্ছ, তাহলে ভাই আমরা x এর মান পাইছি কত? 5। x এর মান পাইছো মানে তুমি দেখো x এবং y এর অনুপাত বলছে না, তাহলে x এর মানটা আগে না? হ্যাঁ, x এর মান তুমি 5 পাইছো, এরপরে অনুপাত হচ্ছে 4 পাইছো। বুঝাইতে পারছি কথা? এখানে 5টা হচ্ছে আগে, অর্থাৎ x এর মান। সো এটা যদি আমার x এর মান হয়, এখানে আর 5 কোথাও নাই, তোমাকে একটু চালাকি করে এটা কিন্তু আনসার করে ফেলতে হবে। যদিও তুমি এখানে x এর মান যদি 5 বসাও সেক্ষেত্রেও কিন্তু কি পাবা? সেক্ষেত্রে হচ্ছে আমাদের 4 পাবা। যেমন এখানে যদি 5 বসাও তাহলে 5 5 এটি কত হয়ে যায়? 25 প্লাস 9y ইকুয়াল হচ্ছে 61। 9y কে তুমি এখানে রাখো, তাহলে 61 মাইনাস 25, তাহলে 61 থেকে যদি 25 চলে যায় তাহলে আর কত থাকে ভাইয়া? আর থাকে হচ্ছে আমার 34। তাহলে 9y ইকুয়াল হচ্ছে আমার 34, তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমার 36 ডিভাইডেড বাই 9, অর্থাৎ y ইকুয়াল হচ্ছে আমার 4। তাহলে y এর মান 4, x এর মান হচ্ছে 5। সো তোমাকে বলা হচ্ছে x এবং y এর অনুপাত, তার মানে হচ্ছে x ডিভাইডেড বাই y ইকুয়াল হচ্ছে আমার 5 ডিভাইডেড বাই 4। তাহলে অনুপাত ভাগ মানে অনুপাত, তাহলে x ইস টু y ইকুয়াল 5:4। বুঝাইতে পারছি কথা? তাহলে বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। যদিও তোমাকে শর্ট টেকনিক বলে দিছি যে এখানে x এর মানটা 5 আর কোথাও নাই, বি আছে, সুতরাং বি হচ্ছে কারেক্ট আনসার। 4 এটা তোমার যাচাই করা লাগবে না, যেহেতু ভর্তি পরীক্ষার সময় তোমার খুব কম সময় রয়েছে। ওকে, 4 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে a এর 1/3, b এর 1/4 এবং c এর 1/5 সমান হলে a:b:c ইকুয়াল হোয়াট? এই প্রশ্নটি দেখো 15-16 সেশনে এসেছিল এবং 13-14 সেশনে এসেছিল। a এর 1/3, এর 1/3 মানে কি? 1টা হচ্ছে আগে, 3টা হচ্ছে আমাদের পরে। তাহলে a এর 1/3 মানে দেখো a এর 1/3 মানে a এর 1 ডিভাইডেড বাই 3। এটার সমান হবে বলছে b এর 1/4। তাহলে b এর 1/4 মানে 1 আগে 4 পরে। এরপরে আবার সমান হবে বলছে c এর 1/5, তার মানে 1 আগে 5 পরে। হ্যাঁ, এর মানে কি বোঝায় ভাই? এখানে এর মানে গুণ বোঝায়। ওকে, তাহলে এর মানে গুণ, এর সাথে 1 গুণ করলে এই থাকে, নিচে থাকবে 3 ইকুয়াল b এর সাথে 1 গুণ করলে b থাকে, নিচে থাকবে 4 ইকুয়াল c এর সাথে 1 গুণ করলে c থাকে, এখানে থাকবে 5। তাহলে a:b:c ইকুয়াল হোয়াট বলছে না? তাহলে একটু আমাকে বলো তো a:b:c ইকুয়াল কত হবে? a এর মান কত ছিল? অনুপাত 3, এরপরে কত ছিল? 4, c এর কত ছিল? 5। তাহলে 3:4:5। তাহলে 3:4:5 কোথায় রয়েছে? এ অপশনে রয়েছে। সো এ অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। যে প্রশ্নটা সমাধান করতে দিয়েছিলাম সেটা যদি তুমি এখন পর্যন্ত না পেরে থাকো সেক্ষেত্রে এই প্রশ্নটির সাহায্যে ওই প্রশ্নটা সমাধান করতে পারবা। ওকে, এরপর 5 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে যদি x এর 25% সমান y এর 30% এবং y এর 24% এর সমান z এর 20%, তবে x ও z এর অনুপাত কত? আচ্ছা, আমাদেরকে যেরকম বলেছে সেরকম ভাবে আমরা কাজ করি। যদি x এর 25% সমান, দেখো আমাকে বলা হচ্ছে x এর 25% সমান y এর 30%। ওকে, লিখলাম এতটুকু। এরপর আবার বলা হচ্ছে y এর 24%। আচ্ছা, y এর 24% সমান z এর 20%। আচ্ছা, লিখলাম z এর 20%। এখান থেকে আমাকে কি বের করতে হবে? x ও z এর অনুপাত বের করতে হবে। দেখো, তাহলে দেখো এখানেও পার্সেন্ট আছে,
এখানেও পার্সেন্ট আছে, এখানেও পার্সেন্ট আছে, আমি ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে থাকতেছে আমার 25x ইকুয়াল, এখানে থাকতেছে হচ্ছে 30y। ঠিক আছে কিনা কথা? হ্যাঁ। এখন আমাকে বলা হচ্ছে এক্স ও জেড এর অনুপাত বের করতে। তাহলে একটু দেখো, আমি এখানে এক্সটা রাখলাম, ওয়াইটা আমি এখানে এইদিকে নিয়ে আসলাম ইকুয়াল। দেখো এটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে বাঁক আকারে আসবে। এখানে যেহেতু গুণ অবস্থায় ছিল, এখানে 30 আগে থেকে ছিল, তো 25টা এখানে চলে গেলে কি আকারে যাবে ভাইয়া? বাঁক আকারে যাবে। হ্যাঁ, সংখ্যাগুলো এক পাশে নিয়ে গেছি এবং ছলকগুলো এক পাশে নিয়ে আসছি। তাহলে বাঁক চিহ্ন মানে কি বোঝাই বলছি? অনুপাত। তাহলে x/y ইকুয়াল যেটি আসতেছে, তুমি যদি উভয় অর্থাৎ লব এবং হরকে যদি 5 দিয়ে যদি কাজ করো তাহলে এখানে পাও 5 6 30, 5 5 25, তাহলে উপরে 6 নিচে 5, তার মানে হচ্ছে 6/5। এটা কিসের মান পাইছো? x/y এর। ওকে, এরপরে দেখো এখানেও পার্সেন্টেজ আছে, এখানেও পার্সেন্টেজ আছে, ক্যান্সেল করতে পারো। তাহলে এখানে রয়েছে আমার 24y ইকুয়াল হচ্ছে আমার 20z। হ্যাঁ, তাহলে ওয়াইটাকে তুমি এখানে রেখে দাও, জেডটাকে তুমি এদিকে নিয়ে আসো আগের মতো ইকুয়াল। এখানে রয়েছে আমার 20 আর এখানে রয়েছে আমার 24। হ্যাঁ, তাহলে 20 আগে থেকে ছিল, 24টা এখানে গেছে ভাগ আকারে। তাহলে y/z ইকুয়াল হচ্ছে আমার, যদি তুমি 5 দিয়ে যদি কাজ করতে পারবা এখানে না, তাহলে কি দিয়ে কাজ করতে পারো ভাইয়া? 4 দিয়ে যদি কাজ করো তাহলে 4 5 20, 4 5 20, তাহলে হচ্ছে আমার 424, অর্থাৎ এখানে আসে হচ্ছে 5/6। হ্যাঁ, আচ্ছা একটু দেখো, এখন আমি যদি একটু কাজ করি, দেখো এক্স এর এখানে আসছে 6, ওয়াই এর আসছে 5, ওয়াই এর আসছে এখানেও 5, জেড এর আসছে এখানে 6। তাহলে কিভাবে লিখতে পারি দেখো তো একটু, x/y/z ইকুয়াল, এক্স এর এখানে আসছে হচ্ছে 6। ওকে, ওয়াই এর দেখো একটু যদি আমাদের কমন আসে, ওয়াই এর এখানেও আসছে ভাইয়া 5, এখানেও আসছে হচ্ছে 5, তাহলে কয়টা লিখবো? একটা লিখবো। তাহলে is/5 লিখেছি, এটাকে একটু আমি হচ্ছে লাল কালার দিয়ে লিখেছি। এরপর হচ্ছে জেড, জেডটা কত আসতেছে ভাইয়া? জেডটা আসতেছে 6। হ্যাঁ, জেডটা কত? জেডটা আসতেছে 6, তাহলে হচ্ছে আমি 6 লিখেছি। বুঝে গেছে ভাইয়া? ওকে, তাহলে জেডটা 6 লিখেছি। তাহলে এটি হচ্ছে আমাদের 6/5/6, যেখানে এক্সটা হচ্ছে 6, ওয়াইটা হচ্ছে 5, জেডটা হচ্ছে আমাদের 6। এখন তোমার কি বলা হচ্ছে? এক্স ও জেড এর অনুপাত। তাহলে এক্স নিতে হবে এখান থেকে এবং আমাকে জেড নিতে হবে। তাহলে দেখো এক্স ও জেড এর অনুপাত মানে হচ্ছে x/z। x/z মানে এক্স মানে এখানে বোঝাইছিল হচ্ছে 6, আবার জেড মানে বোঝাইছিল 6, তাহলে 6/6। আর অনুপাত মানে কি বুঝাই বলছি? ভাগ। তাহলে x/z ইকুয়াল 6/6। সো x/z ইকুয়াল 6কে 6 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 1। তাহলে x/z এর মানটা কত হয় এখানে? 1, অর্থাৎ যে বি অপশন রয়েছে সেই বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। অনেক কিন্তু মজার ম্যাথ ছিল। এরপর 6 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে নিচের কোন অনুপাতটি 14:20 এর সমানুপাতিক? কি বলা হচ্ছে ভাইয়া? 14:20 এর সমানুপাতিক। যখন তোমাকে সমানুপাতিক দিছে, দেখো একটু 14:20 এর সমানুপাতিক দিছে না, তখন তুমি দেখবে যে এখানে মানটা একটু কোনটা বড়, মানটা হচ্ছে 20, উভয় পক্ষকে হচ্ছে 20 দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে 20 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছ, তাহলে 14কে যদি তুমি 20 দিয়ে ভাগ দিয়ে দাও সেক্ষেত্রে কত পাও? হাতে ক্যালকুলেশন তো শিখাইছি লেকচার 1-এ, সো এখান থেকে একটু দেখে নিবা হাতে ক্যালকুলেশন কিভাবে করে। এখানে আমার কথা আসে ভাইয়া 14/20। হ্যাঁ, তাহলে 14/20 তার মানে হচ্ছে 0 পয়েন্ট তো সামথিং আসবে, তাই না? 14/20, তাহলে আনসার কত হয় আমার? 14/20 আনসার আসা হচ্ছে দেখো 0.7, আর এখানে s2 আসা হচ্ছে 1। হ্যাঁ, হাতে ক্যালকুলেশন হচ্ছে এইভাবে 20 14 এর মধ্যে যায় না, তাহলে আমার একটি হচ্ছে 0 পয়েন্ট নিতে হবে। 0 পয়েন্ট নেওয়া মানে আমি এখানে একটা 0 দিতে পারবো। তাহলে হচ্ছে 7 গুণে কত? 7 20 হচ্ছে 140, তাহলে হচ্ছে আমার শেষ। 14 এর মধ্যে ভাগ চাই না, তাহলে আমার একটা 0 আনতে হবে। 0 আনা মানে হচ্ছে দশমিক যুক্ত একটা 0, অর্থাৎ দশমিকের একটা 0 থাকবে দশমিক, তাহলে একটা 0 নিয়ে আসছি। তাহলে হয়েছে আমার 140 এর মধ্যে 7 বার যায়, তাহলে ক্রস, অর্থাৎ 0.7। এরপর is/1, তাহলে 0.7:1 কোথাও রয়েছে? হ্যাঁ, এই অপশনে রয়েছে। সো এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে যখন আমাদের সমানুপাতিক বের করতে হবে, এখানে আমরা অনুপাতটা দেখব, এখানে কোনটা অনুপাত আমাদের বড় সেটা দিয়ে আমরা ভাগ দিব, অর্থাৎ একই মান দিয়ে। এরপরে দেখো 7 নম্বর 1/4 এবং 3/5 এর অনুপাত কত? 7 নম্বর প্রশ্নটি আমি তোমাকে একটু হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তুমি করবা।
হোমওয়ার্কটা করো হচ্ছে আমাকে জানাবা যে আসলে এটার অনুপাতটা কত হয় সেটা। অনুপাত মানে কিন্তু বলে দিচ্ছি, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে ভাইয়া কিভাবে করব, প্রথমটা নিবা, এরপর ভাগ দিবা, এরপরে 3/5 এইভাবে অনুপাতের মানটা বের করবা। এখানে কোনটা আনসার হবে সেটা আমাকে জানিয়ে দিবা। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে a + 7b / 4a = 19/20 হয়, তবে b এবং a এর অনুপাত কত? আচ্ছা, তবে b এবং a এর অনুপাত মানে তোমাকে বোঝানো হচ্ছে b:a অথবা b/a, একই কথা, b:a = what অথবা b/a = what। তাহলে আমরা এখানে কাজ করতে পারতেছি যে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ দিলে 20a, অর্থাৎ 20-র সাথে প্রথমে a গুণ, এরপরে প্লাস 20-র সাথে 7 গুণ, তাহলে 7 × 14 অর্থাৎ 140b, এরপর হচ্ছে সমান 19-এর সাথে যদি তুমি 4 গুণ করো তাহলে কত পাও? তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 76 না, 76a। হ্যাঁ, 76a। তাহলে দেখো এখানে 140b = 76a, 20 এটা যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাস আকারে 20, তাহলে এখানে আর থাকতেছে 140b = 76a থেকে 20-এ যদি চলে যায় তাহলে হচ্ছে 56a। হ্যাঁ, ওকে। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে b/a, তাহলে আমি bটা এখানে রাখতেছি, এটা এই পাশে নিয়ে আসছি, তাহলে ভাগ ইকুয়াল 56টা তো এখানে থাকবে, 140টা এখানে চলে যাবে। তাহলে v/a ইকুয়াল এমন একটি সংখ্যা দ্বারা তুমি ভাগ করো যাতে হচ্ছে দুইটার মধ্যে যে যদি 28 দিয়ে যদি ভাগ করো, 28 তে গুণ হচ্ছে 56। হ্যাঁ, কত? 28 তে গুণ হচ্ছে আমার 56, আর এখানে কত হতে যায় 28 ইন্টু হচ্ছে আমাদের 5, তাহলে হচ্ছে 140 হয়, অর্থাৎ 2/5। তাহলে এই যে b:a ইকুয়াল হবে 2:5, যেহেতু ভাগ মানে হচ্ছে আমার অনুপাত। কিভাবে করছি, এখানে 56কে 28 দ্বারা ভাগ করছি, 140কেও আমি 28 দ্বারা ভাগ করেছি। তাহলে 56কে 28 দ্বারা ভাগ করলে 2, 140কে 28 দ্বারা ভাগ করলে 5, তাহলে 2:5। যে সি অপশন রয়েছে, এই সি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এরপরে 9 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে যদি x:y = 7:11 এবং x:y + 2 = 3:5 হলে x এর মান কত? দেখো এই প্রশ্নটা একটু তোমার কাছে জটিল লাগতে পারে। তোমাকে বলা হচ্ছে x:y মানে x/y, যেহেতু অনুপাত মানে আমি ভাগ বলেছি, এরপর হচ্ছে 7/11। হ্যাঁ, তাহলে একটু দেখো আমার এখানে যেটি আসতেছে সেটি হচ্ছে এটির সাথে এটি গুণ, এটির সাথে এটি গুণ, তাহলে 11x = হচ্ছে ভাই আমার 7y। তাহলে যদি আমি এখান থেকে x এর মান বের করি তাহলে হয় 7y/11। আমি একটা মান মনে করে বের করে রাখছি, এটি হচ্ছে x এর মান 7y/11। এরপরের একটু সেকেন্ড পার্ট যেটি রয়েছে, x মানে হচ্ছে ভাগ চিহ্ন, y + 2 ইকুয়াল হচ্ছে 3:5 মানে 3/5। তাহলে এটির সাথে এটি গুণ, এটির সাথে এটি গুণ, তাহলে হচ্ছে আমার 5x = 3y প্লাস হচ্ছে ভাই কত 6। ওকে, তাহলে 5x, তুমি x এর মান কত নিয়েছো এখানে 7y/11, তাহলে 5 ইন্টু x এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, মনে করো 7y/11 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 3y + 6। হ্যাঁ, আমার কিন্তু এখন সবগুলো y হয়ে গেছে। এই ওয়াইটা থেকে আমি হচ্ছে ওয়াইটা মান বের করে আমি এক্সে বসাই দিতে পারবো। ভাইয়া আমি কি এরকম পারতাম এখানে ওয়াইটার মান বের করতে পারতাম, মানে ওয়াই ইকুয়াল এখানে দিয়ে তারপর হচ্ছে আমার এখানে যে ওয়াই ছিল ওয়াই এর মধ্যে যদি আমি বসাই দিতাম মানটা, তখন হইতো? হ্যাঁ, তখন হইতো, তখন আরও কাজ তোমার জন্য সহজ হইতো। যদি আমি একটু কঠিন প্রসেসে করাচ্ছি যাতে তুমি ওটা দিয়ে সহজে করতে পারো। মানে 5 সাথে কত? 35y / কত ভাইয়া 11 ইকুয়াল হচ্ছে আমার 3y + 6। এখানে নিচে মনে মনে কত রয়েছে? 1 রয়েছে, এটির সাথে এটি গুণ, এটির সাথে এটি গুণ, তাহলে 35y ইকুয়াল হচ্ছে আমার 3 × 11 কত? 33y প্লাস 6 × 11 কত? 66। ওকে, তাহলে একটু দেখো 35y - 33y অর্থাৎ প্লাসটা এদিকে আসলে মাইনাস ইকুয়াল হচ্ছে আমার 66। তাহলে 35y থেকে 33y যদি চলে যায় আর থাকে 2y ইকুয়াল হচ্ছে আমার 66। সো y ইকুয়াল হচ্ছে আমার থাকে 33। তোমাকে কি বলা হয়েছে এখানে y এর মান বের করো? না, তোমাকে বলা হচ্ছে x এর মান বের করো। তাহলে এখানে যদি তুমি বসাই দাও সেক্ষেত্রে তোমার x এর মানটা বের হয়ে আসবে। তাহলে y এর মান তুমি কত পাইছো ভাইয়া? y এর মান পাইছো তুমি 33। y এর মান কত পাইছো? y এর মান পাইছো হচ্ছে আমাদের 33। তাহলে হচ্ছে আমার x এর মানটা কত হয় একটু দেখো তো। এখানে পাইছিলাম আমরা x/y ইকুয়াল 7/11। y এর মান কত? 33। তাহলে x/y এর মান পাইছি 33
ইকুয়াল হচ্ছে 7 ডিভাইডেড বাই 11, তাহলে এক্স ইন্টু 11 ইকুয়াল 33 ইন্টু 7, তাহলে দেখো এক্স ইকুয়াল 33 ইন্টু 7 ডিভাইডেড বাই হচ্ছে আমার 11টা এখানে গুণ অবস্থায় ছিল, এখানে ভাগ অবস্থায় চলে গেছে, তাহলে 11 11 3 11 33, তাহলে 3 ইন্টু 7, তাহলে এক্স ইকুয়াল কত হবে 3 7 21 অর্থাৎ 21। এটা আমি একটু কঠিন মেথডে করাইছি, তুমি আরো সহজভাবে করতে পারো। এখানে ওয়াই এর মানটা যদি তুমি বের করে নিয়ে আসো, তাহলে আমার আনসার কত হবে ভাইয়া? আনসার হচ্ছে আমার বি অপশন, অর্থাৎ 21 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, আমরা এতক্ষণ ধরে পড়েছিলাম হচ্ছে অনুপাত সমানুপাত। আমরা দেখেছি সেখানে কিন্তু বেশ কিছু ম্যাথ এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এরপরে আজকে আমরা শতকরা এই টপিকটি পড়তেছি। সো শতকরার মধ্যে আমাদের কোন ধরনের ম্যাথ ছিল সেটা আমরা দেখবো এবং ওই ম্যাথগুলো সলভ করব। দেখো, তোমার 1 নম্বর যে প্রশ্নটি এখানে বলা হচ্ছে 1/3 এর শতকরা কত অংশ? হাফ। আমি কি জানি কত অংশ? সেটি জানি না, শতকরা বলছে কিন্তু এর শতকরা কত অংশ। তাহলে আমি ধরতেছি 1/3 এর 1%, পার্সেন্ট মানে শতাংশ, 1% সমান হচ্ছে আমার হাফ। তাহলে 1/3 এর মানে হচ্ছে গুণন x%, x% মানে হচ্ছে 1/100। একটু জেনে রাখো, শুধু যদি তোমার পার্সেন্ট দেওয়া থাকে সেটির মান হচ্ছে 1/100, আর যদি 100% দেওয়া থাকে এই 100% সমান হচ্ছে 100 ইন্টু পার্সেন্টের মান হচ্ছে 1/100। তাহলে এই 100 কাটা আর তাকে কত ভাইয়া? 1। তাহলে 100% মানে আসলে বোঝায় কাকে? 1 কে। আর শুধু পার্সেন্ট মানে কাকে বোঝায়? 1/100 কে। সো আমরা দেখো 1/3 এর মানে হচ্ছে গুণন, এক্স বসাইছি, আর পার্সেন্ট মানে কি? 1/100। সো 1টা উপরে আছে মনে করো, এখানে 1/100 বসাই দিলাম, ইকুয়াল হচ্ছে 1/2। ওকে, তাহলে উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ। 1 এর সাথে এক্স গুণ করলে কত হয় বলছিলাম? এক্স। 3 এর সাথে 100 গুণ করলে হচ্ছে আমার 300, ইকুয়াল হচ্ছে আমার 1/2। এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কারণ এখানে একটি ভগ্নাংশ, এখানে একটি ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন, তখন আমাদের কি হয়? আর গুণ হয়। তাহলে এক্স এর সাথে 2 গুণ করলে 2x ইকুয়াল 300 এর সাথে 1 গুণ করলে 300। এখন আমরা কিসের মান বের করব? এক্স এর মান। কারণ কেন? আমাকে বলা হচ্ছে শতকরা কত অংশ, আমি ধরছিলাম হচ্ছে শতকরা হচ্ছে 1%। সো এক্স ইকুয়াল হচ্ছে আমার 300 ডিভাইডেড বাই হচ্ছে 2, কারণ এখানে এক্স এর সাথে 2টা গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ অবস্থায়। সো এক্স ইকুয়াল হচ্ছে 150, অর্থাৎ 150 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমাদের যে বি অপশন রয়েছে, এই বি অপশনটা হচ্ছে আমাদের আনসার। এরপরে 2 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে ওয়াই এর তুলনায় এক্স যদি 30% বেশি হয় তাহলে ওয়াই এক্স এর প্রায় কত অংশ? তাহলে ওয়াই কি বলছে ভাইয়া? তাহলে ওয়াই এক্স এর কত অংশ? দেখো, ওয়াই এর তুলনায় এক্স যদি কি হয়? 30% বেশি হয়। এখন এক্স বেশি নাকি ওয়াই বেশি? ওয়াই এর তুলনায় এক্স বেশি, তাহলে আমরা ধরি ওয়াইটা হচ্ছে আমাদের 100%, তাহলে এক্স না আরেকটি, হ্যাঁ এক্স, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই এর তুলনায় এক্স যদি 30%, তাহলে 100% প্লাস কত? 30%। হ্যাঁ, বোঝা গেছে এতটুকু? ওকে, তাহলে আমরা এক্সকে ধরতে পারবো এখানে 130%, তাহলে ওয়াইকে আমরা ধরবো 100%, এক্স বলা হচ্ছে ওয়াই এর থেকে 30% বেশি, তার মানে হচ্ছে এক্স হচ্ছে আমাদের 130। ওকে, এরপরে বলা হচ্ছে তাহলে ওয়াই এক্স এর প্রায় কত অংশ? তাহলে ওয়াই এক্স এর প্রায় কত অংশ বলছে না? এই ওয়াইটা, এই যে আমাদের ওয়াইটা এক্স এর কত অংশ, তাহলে এক্স এর কত অংশ হলে দেখো ওয়াই, এই ওয়াইটা এক্স এর প্রায় কত শতাংশ? তাহলে এক্স এর প্রায় কত শতাংশ হবে ভাইয়া? এক্স এর প্রায় হবে আমাদের, ওয়াই এর মানটা কত ছিল? 100, নিচে কত? 130। এক্স এর প্রায় কত শতাংশ বলছে না? তাহলে এক্সটা হচ্ছে নিচে, ওয়াইটা হচ্ছে উপরে, আর শতাংশ বলছে মানে এখানে কি? 100। এখানে কি বলছি ভাইয়া? 100। সো আমার আনসার কত আসে? আমার আনসার আসে হচ্ছে, এখানে আনসার কোনটা হতে পারে একটু দেখো তো। 100 এর সাথে হচ্ছে 100 গুণ, এরপরে হচ্ছে 130। হ্যাঁ, তাহলে আমার আসে হচ্ছে 76.92। এটা কার কাছাকাছি? এটা হচ্ছে 77-এর কাছাকাছি। সো বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আবার দেখো ওয়াই এক্স এর প্রায় কত শতাংশ? ওয়াইটা এক্স এর হচ্ছে 76.92%। কিভাবে? এক্স এর বলছে, তাহলে এক্স এর যেটি হবে এটি নিচে, ওয়াই এরটা উপরে, আর যেহেতু হচ্ছে আমাদের কত শতাংশ বলছে এই জন্য আমরা 100 গুণ করছি। হ্যাঁ, বোঝা গেছে ভাই? এটা যদিও তুমি এখানে পার্সেন্টেজ দিতে পারো, এটা হচ্ছে 100% আর এটি হচ্ছে পার্সেন্ট, ওইখানে একটা পার্সেন্ট থাকলেও থাকতে পারে।
3 নম্বর প্রশ্নটা একটু দেখো, তোমাকে বলা হচ্ছে 15 এর 15%, তাহলে দেখো 15 এর 15% কত? তাহলে 15 এর মানে হচ্ছে গুণন, আর 15 ইন্টু পার্সেন্ট মানে কত ভাই? 1/100। বুঝা গেছে কথা? তাহলে দেখো 15 ইন্টু 15 ডিভাইডেড বাই কত ভাইয়া? 100। ওকে, তাহলে এখানে আনসার কত হয় একটু দেখো। যদি তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে এটি 5 25 হচ্ছে 125 হয়ে যায় না? তাহলে 5 20 কত? 5 20 হচ্ছে 100, আর এটা হচ্ছে 3 5 15। হ্যাঁ, তাহলে 3 15 হচ্ছে 75, এখানে হচ্ছে 20। তাহলে এখন 75কে 20 দিয়ে যদি ভাগ দাও, 75 ডিভাইডেড বাই হচ্ছে 20, তাহলে হচ্ছে আমার 3 20 হচ্ছে আমার 60। তাহলে এখানে থাকা হচ্ছে 15, আমি এখানে একটি দশমিক নিচ্ছি, সো এখানে হচ্ছে 0। তাহলে হচ্ছে আমার 7 গুণে কত? 7 গুণে হচ্ছে 14, তাহলে 140। তাহলে 0, 5 থেকে 4 গেলে 1। আমি আরেকটি 0 নিতে পারবো এখন, দশমিকের পরে যত ইচ্ছে ততই হচ্ছে 0 নেওয়া যায়, মানে দশমিকের কাজ করার পর। তাহলে 5 20 হচ্ছে 100, তাহলে 100 আমার আনসার শেষ। তাহলে আনসার আসছে যে 3.75। 3.75 একটু দেখো তো আবার। ও সরি, আমি তো এখানে একটা ভুল করছি। দেখো 5 দিয়ে যদি করি তাহলে 3 5 15, তাহলে হচ্ছে আমাদের 5 20 100, ঠিক আছে। কিন্তু 3 15 কত? 3 15 45, সো এটি 75 হবে না, এটি একটু হচ্ছে ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। তাহলে 45 ডিভাইডেড বাই কত থাকতেছে ভাইয়া? 20। তাহলে কি আমার এটা হচ্ছে ভাগ? না, এটি হচ্ছে না। 3.75 হচ্ছে আনসার হবে না। একটু আনসার কত হয় দেখো এখন। 45 ইন্টু 20, সো 45 ইন্টু 20 হলো 45, সরি 45 ডিভাইডেড বাই 20। তাহলে 45কে 20 দ্বারা যদি কাজ করো, 20 দুগুণে কত হয়? 20 দুগুণে হচ্ছে 40। তাহলে আর কত থাকতেছে? 5। 5 এর মধ্যে যায় না, তাহলে আমি একটু দশমিক নিলাম, তাহলে এখানে 0 নিলাম। 20 দুগুণে কত? 20 দুগুণে হচ্ছে 40। তাহলে আবার কত থাকতেছে? আবার থাকতেছে 10। এখন দশমিকের পরে তাহলে ইচ্ছে মতো 0 নেওয়া যাবে। তাহলে আমার 5 20 কত? 5 20 হচ্ছে আমার 100। হ্যাঁ, আমি যে ভুলটা করছি এই ভুলটা একটু দেখবা, তোমারও হইতে পারে। সো 2.25 হচ্ছে আমার আনসার। যে বি অপশন রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো, তোমাকে বলা হচ্ছে যদি x এর 65% 195 হয়, তবে x এর 75% কত? আগে x এর 65% এর 195 যেটি বলছে, আমরা এই x এর মানটা বের করি। দেখো তোমাকে বলা হচ্ছে x এর এই যে 65% 195 হয় বলছে। ওকে, আমি একটু x এর মানটা বের করি। x ইন্টু এর মানে হচ্ছে গুণন, তাহলে 65% মানে 65 ডিভাইডেড বাই 100 ইকুয়াল হচ্ছে 195। তাহলে দেখো 65 ইন্টু এক্স, এটার নিচে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ দিলে 65x আসে, ইকুয়াল হচ্ছে আমার 100 ইন্টু 195। তাহলে এক্স ইকুয়াল 100 ইন্টু 195 ডিভাইডেড বাই হচ্ছে আমার 65। বুঝা গেছে কথা? হ্যাঁ, তাহলে আমার 65 দিয়ে 195কে কতবার ভাগ যায়? 3 6 18, 3 5 15, তাহলে 3 বার যায়। তাহলে x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 300। এই x এর 75% বলছে, অর্থাৎ 300, তো এর 75% এর মান কত? x এর 75% এটার মান কত হইতে পারে? x মানে হচ্ছে 300, তাহলে 300 এর মানে গুণ 75% মানে হচ্ছে 75 ডিভাইডেড বাই কত ভাইয়া? 100। তাহলে এই 0 এই 0 বাদ, এই 0 এই 0 বাদ। তাহলে 3 এর সাথে আমি কি করব? 75 গুণ করব। 3 এর সাথে 75 গুণ করলে কত হয়? তাহলে 75 গুণন হচ্ছে আমার 3। ঠিক আছে কথা ভাইয়া? তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 7 21, 21 আর 1 হচ্ছে আমাদের 22, অর্থাৎ 225। তাহলে 225 হচ্ছে আমার কি কারেক্ট আনসার। বুঝা গেছে কথা? ঠিক আছে ভাই, এতটুকু? হ্যাঁ, তাহলে যদি x এর 65% 195 হয়, তাহলে x এর 65% ইকুয়াল 195। এখান থেকে তুমি x এর মানটা বের করে নিবা। এরপর বলছে যে x এর 75%, তাহলে x এর 75%, x মানে আমরা পাইছি 300, 300 এর 75% মানে 75, আর পার্সেন্টের বদলে 1/100, সো আমার আনসার আসতেছে 225। এরপরে দেখো, তোমাকে বলা হচ্ছে কোন সংখ্যার 15% যদি 12 হয়, তবে তার 35% কত? এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো আমরা দেখতেছি যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যাবৎকালের কতগুলো প্রশ্ন পাটিগণিতের উপর এসেছিল, আমি প্রত্যেকটি প্রশ্ন সলভ করাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে কোন সংখ্যার 15% যদি 12 হয়, তাহলে কোন সংখ্যার, এটাকে আমরা জানি না, সো আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি x।
ধরি কি ভাইয়া, ধরি সংখ্যাটি এক্স। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে এই যে এক্স এর 15% যদি 12 হয় তাহলে এক্স এর 15% ইকুয়াল হচ্ছে আমার 12। এখন বলা হচ্ছে তবে তার 35%, এখন এক্স এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর মানে গুণন, এখানে হচ্ছে 15 ডিভাইডেড বাই কত ভাইয়া 100 ইকুয়াল হচ্ছে আমার ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমার 12। হ্যাঁ, তাহলে এক্স এর সাথে 15 গুণ মানে হচ্ছে 15x ডিভাইডেড বাই হচ্ছে আমার 100 ইকুয়াল হচ্ছে আমার 12। নিচে মনে মনে কত 1, 15x এর সাথে 1 গুণ, 100 এর সাথে 12 গুণ, তাহলে 15x ইকুয়াল 100 ইন্টু 12। ঠিক আছে ভাইয়া, তাহলে x ইকুয়াল হচ্ছে 100 ইন্টু 12 ডিভাইডেড বাই কত ভাইয়া 15। হ্যাঁ, ওকে, এখন x এর মানটা তুমি কত পাও একটু দেখো তো। তুমি যদি 3 দিয়ে কাজ করো তাহলে 3 4 হচ্ছে 12, 3 5 কত 15, 5 20 কত 5 20 হচ্ছে 100, তাহলে x ইকুয়াল আসো হচ্ছে 80। হ্যাঁ, এখন তোমাকে বলা হচ্ছে 80 এর 35% কত, তাহলে আমরা লিখবো এখানে x এর মান তুমি কত পাইছো 80, তাহলে 80 এর 35% এটা কত হবে দেখো, তাহলে 80 এর 35% মানে 35 ডিভাইডেড বাই কত ভাইয়া 100। সো 80 এর মানে গুণন 35 ডিভাইডেড বাই হচ্ছে আমার 100। তাহলে এই জিরো কাটা, তুমি যদি 2 দিয়ে কাজ করো এখানে পাচ্ছ হচ্ছে 4 দুগুণে 8, এখানে পাচ্ছ 5 দুগুণে 10, তাহলে 5 দিয়ে যদি 35কে কাটা 5 7 35, 4 7 কত হয় 4 7 হচ্ছে 28, তাহলে 28 হচ্ছে আনসার। হ্যাঁ, এরকম ক্যালকুলেশন কিন্তু তোমার জানা লাগবে। হ্যাঁ, যদি তুমি এগুলোতে এক্সপার্ট না হয় তখন কিন্তু যে আমাদের গাণিতিক সমস্যা এগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। সো এগুলো ছাড়া কিন্তু তুমি করতে না পারলে তোমার আনসার মিলবে না। হ্যাঁ, তাহলে 80 এর 35%, 80 এর 35 ডিভাইডেড বাই হচ্ছে 100, সো 80 এর মানে গুণন 35 ডিভাইড বাই 100। আমি 0 কাটা দিচ্ছি, তাহলে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে হচ্ছে 10, 5 7 35, তাহলে 4 7 28, যেটি সি রয়েছে সিটা হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, 6 নম্বর একটু দেখো, তোমাকে বলা হচ্ছে x প্লাস 5 এর 25% যদি 5 হয় তবে এর মান নিচের কোনটি। আচ্ছা, এর মান নিচের কোনটি দেখো, x প্লাস 5 এর 25% যদি কি হয় বলছে 5। ওকে, এখন এর মান নিচের কোনটি দেখো, তাহলে x প্লাস 5 এর মানিতে হচ্ছে গুণন 25% মানে কি ভাই 25 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 5। নিচে মনে মনে কত আছে ভাইয়া 1, এটুকু মনে রাখলে হচ্ছে x প্লাস 5 এর সাথে কি গুণ, x প্লাস 5 এর সাথে 25 গুণ। যদি এই কাজটা যদি করতে না চাও এক্ষেত্রে আরেকটু শর্টকাট করা যায়, দেখো x প্লাস 5 ইন্টু 25% মানে 25 ডিভাইড বাই 100, তাহলে 25 দিয়ে যদি কাটো 25, এখানে যদি কাটো তাহলে 4, অর্থাৎ 25 ইন্টু 4 মানে হচ্ছে 100, তাহলে উপরে থাকতেছে তোমার হচ্ছে x প্লাস 5 ডিভাইডেড বাই 4, অর্থাৎ আমি একদম সিম্পল করে ফেলছি এখন 5 ডিভাইডেড বাই কত ভাইয়া 1। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, x প্লাস 5 এর সাথে যদি 1 গুণ করে x প্লাস 5 হয় 4 5 কত, 4 5 হচ্ছে 20, তাহলে x ইকুয়াল হচ্ছে 20 মাইনাস 5, তাহলে x ইকুয়াল কত হচ্ছে ভাই, x ইকুয়াল হচ্ছে আমার 15। তাহলে 15 কোথাও আছে, অবশ্যই আছে। সো 15টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অর্থাৎ এ অপশন যেটি রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, এই অপশনটা হচ্ছে আমাদের কি ভাইয়া কারেক্ট আনসার। ওকে, তাহলে 15। এরপরে দেখো 6 ডিভাইডেড বাই 5 এর শতকরা কত অংশ 3 ডিভাইডেড বাই 4, 6 ডিভাইডেড বাই 5 এর x% ইকুয়াল 3 ডিভাইডেড বাই 4, সেখান থেকে কত আনসার হয় সেটি আমাকে জানাবা। বুঝে গেছে ভাইয়া? ওকে, এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট পণ্যের মূল্য 2 বার কমানো হয়েছে। একটি নির্দিষ্ট পণ্যের মূল্য কয়বার কমানো হয়েছে, 2 বার কমানো হয়েছে। প্রথমবার 20% এবং দ্বিতীয়বার কত পার্সেন্ট, 25%। যদি প্রকৃত মূল্য 150 টাকা হয়ে থাকে তাহলে 2 বার মূল্য কমানোর পর চূড়ান্ত মূল্য কত। একটা পণ্যের মূল্য একে একে 2 বার কমানো হয়েছে, প্রথমবার কমাইছে হচ্ছে 20%, দ্বিতীয়বার কমাইছে হচ্ছে 25%। যদি প্রকৃত মূল্য 150 টাকা হয় 2 বার কমানোর পরে এটার চূড়ান্ত মূল্যটা কত হবে। তাহলে দেখো প্রথমে মূল্যে কমানো হয়েছে কত, 20%। 20% মানে তুমি কি বুঝতেছো এখানে, মানে 100 দরে কাজ করতে হবে। তাহলে 100 দরে যদি কাজ করো একটু দেখো, পূর্বের মূল্য যদি 100% হয়, হ্যাঁ পূর্বের মূল্য কত হবে, 100 টাকা ধরতে পারো। এখানে আমি যেহেতু এখানে পণ্যের মূল্য, পূর্বের মূল্য যদি 100 টাকা হয়,
এখন কি করে দিছো, কমাই দিছো। পূর্বের মূল্য মনে করো 100 টাকা, প্রথমবারের আগে একদম মূল্য ছিল 100 টাকা, সেখান থেকে 20% কমাই দিছো। তাহলে প্রথমবারে এই যে 20% কমাই দিছো, পূর্বের মূল্য যদি 100 টাকা হয়, বর্তমানে কত হবে? বর্তমানে হচ্ছে যখন 20% কমাচ্ছ তখন 80 টাকা না? অবশ্যই, হ্যাঁ। পূর্বের মূল্য 100 টাকা ছিল, বর্তমানে 20% কমাই দিচ্ছে মানে 80 টাকা হয়েছে। ওকে, তাহলে ঐকিক নিয়মে কাজ করো। পূর্বের মূল্য 1 টাকা হয়, অর্থাৎ 1 টাকা হলে বর্তমানে 80/100 টাকা। হ্যাঁ, তাহলে পূর্বের মূল্য, এটা প্রথম প্রকৃত মূল্য কত ছিল? 150 টাকা। তাহলে পূর্বের মূল্য 150 টাকা হলে বর্তমানে কত হবে? 80 × 150 হচ্ছে আমার 100। সো এই 0 কাটা, এই 0 কাটা, তাহলে 8×15 কত? 8×10 80, 5×8 40, অর্থাৎ 120 টাকা। 20% কমানোর পরে মূল্য কততে নেমে আসছে? 120 টাকাতে। এখানে কি আমরা থেমে যাব? না, আবার কিন্তু আমাদের 25% কমাই দিব। তাহলে দেখো, এটাও এরকম করে কাজ করব। পূর্বের মূল্য, ভালোভাবে খেয়াল করবা, পূর্বের মূল্য 100 টাকা হলে বর্তমানে 25% কমাই দেওয়া মানে কি? 100 থেকে 25%, 25 বাদ, তো 75 টাকা। ভালোভাবে খেয়াল করবা, তোমার মাথায় গেঁথে যাবে। পূর্বের মূল্য 1 টাকা হলে বর্তমানে কত হবে? 75/100 টাকা। তাহলে পূর্বের মূল্য এখন কিন্তু আর 150 নাই, 150 থেকে 20% কমাই দিয়ে 120-এ তুমি নামাই নিয়ে আসছো। হ্যাঁ, তাহলে এখন আমরা ধরবো যে দ্বিতীয়বারে পূর্বের মূল্য কত? 120 টাকা। তাহলে পূর্বের মূল্য 120 টাকা হলে বর্তমানে হবে 75 × 120, অর্থাৎ 120 হচ্ছে আমার 100। ঠিক আছে ভাই, কথা এতটুকু? হ্যাঁ, তাহলে একটু দেখো, যদি তুমি 25 দিয়ে কাজ করে একটু দেখো, 3×25 কত? 3×25 হচ্ছে 75, 4×25 হচ্ছে কত? 100। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3×4 12, অর্থাৎ এখানে 30। তাহলে 3 তারিখে কত? 3 তারিখে হচ্ছে 90, অর্থাৎ সমান হচ্ছে আমার আসতেছে 90 টাকা। তাহলে একবার 20% কমাইছো আর একবার 25% কমাইছো। প্রকৃত মূল্য ছিল 150 টাকা, এটাকে 2বার কমানোর পরে চূড়ান্ত মূল্য কত হবে? চূড়ান্ত মূল্য হচ্ছে আমাদের কত আসবে এখানে ভাইয়া? চূড়ান্ত মূল্য আসবে আমাদের 90 টাকা। আশা করছি আমি যেইভাবে এই ম্যাথটা করছি, এভাবে তুমি যদি করো তোমার জন্য অনেক বেশি সহজ হবে। ভাই কেন আপনি 100 ধরছেন? এটাকে আসমান থেকে নিয়ে আসছেন? না, আসমান থেকে নিয়ে আসি নাই, যেহেতু এখানে পার্সেন্টেজ ধরে কাজ করছে, এই জন্য পার্সেন্টেজ দেখলাম না, 100 ধরে কাজ করবো। যেখানে পূর্বের মূল্য ছিল 100, 20% কমাই দেওয়া মানে 100 - 20, অর্থাৎ 80 টাকা। এরপরও 100 ধরে কাজ করছি, এখানে 25% কমাই দিয়েছে, 100 থেকে 25 বাদ 75 টাকা। প্রথমে মনে রাখবা যে একবার কমানোর পরে যে মানটা আসবে সেটার থেকে তো আবার কমাইতে হবে, আবার তো কোনো কিছু যোগ হবে না মঙ্গল গ্রহ থেকে এসে। সেভাবে কাজটা করবে। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আমরা লাভ ক্ষতি হিসাব। এই লাভ ক্ষতি হিসাব থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন হয়েছিল সেটা একটু দেখব। ওকে, তোমাকে বলা হচ্ছে দেখো, কোনো বস্তু 5% লাভে এবং 5% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য কত ভাইয়া? 15 টাকা হলে বস্তুটির ক্রয় মূল্য কত? এখন তোমার এখানে কি দেওয়া আছে ভাইয়া? এখানে দেওয়া আছে হচ্ছে তোমার কোনো বস্তু 5% লাভও দেওয়া আছে, আবার কোনো বস্তু হচ্ছে 5% ক্ষতিতেও দেওয়া আছে, তাই না? কোনো বস্তুর 5% লাভেও দেওয়া আছে, আবার হচ্ছে 5% ক্ষতিতেও দেওয়া আছে। এরপরে হচ্ছে বিক্রয় মূল্যের একটা পার্থক্য দেওয়া আছে। এরপরে তোমাকে বলা হচ্ছে যে বস্তুটির ক্রয় মূল্য কত। হ্যাঁ, বস্তুটির ক্রয় মূল্য কত। তাহলে এই ম্যাথগুলো আমরা কি আকারে সলভ করবো একটু দেখো, আমরা একটু দেখো। যদি আমাদের এরকম বিক্রয় মূল্যের যদি আমাদের পার্থক্য দেওয়া থাকে এবং হচ্ছে আমাদের 5% লাভ, তার পরবর্তীতে হচ্ছে ক্ষতি একসাথে যদি দেওয়া থাকে, ক্রয় মূল্য আমাদের কিভাবে বের করতে হবে। ওকে, যখন আমরা ক্রয় মূল্য বের করব তখন হচ্ছে সাধারণত আমরা এখানে একটা সূত্র ইউজ করব। সেই সূত্রটা কিভাবে একটু দেখো। কোনো বস্তু 5% লাভ এবং 5% ক্ষতি, তাহলে দুই জায়গায় দুই রকম ঘটনা ঘটছে এবং বিক্রয় মূল্যের পার্থক্য কত ভাইয়া? 15 টাকা। তারপরে বলা হচ্ছে বস্তুটির ক্রয় মূল্য কত। তাহলে বস্তুটির যখন ক্রয় মূল্য বের করব তখন একটু দেখো, ক্রয় মূল্য তুমি দেখবা যে এখানে সাধারণত পার্থক্য আছে কিনা। পার্থক্য আছে, বিক্রয় মূল্যের পার্থক্য কত আছে ভাইয়া? 15 টাকা আছে না? তখন তুমি পার্থক্যটা হচ্ছে উপরে লিখবা। কি লিখবা? পার্থক্য উপরে। বোঝা গেছে এতটুকু? ওকে, পার্থক্য উপরে লিখছ।
এরপর হচ্ছে আমাদের 5% লাভ এবং 5% ক্ষতিতে। লাভ মানে সবসময় পজিটিভ, আর ক্ষতি মানে হচ্ছে সবসময় কি ভাইয়া, নেগেটিভ। এরপর হচ্ছে আমি এখানে লাভকে তুমি মনে করো x1 ধরছো, ক্ষতিকে তুমি ধরছো x2, তাহলে x1 মাইনাস x2, তার পরবর্তীতে দিতে হবে এখানে ইন্টু 100। তাহলে পার্থক্য কত বলছে, বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে আমার 15 টাকা। x1 মানে হচ্ছে লাভ কত হয়েছে 5, মাইনাস এখন ক্ষতি কত 5%, আবার ক্ষতি, তার মানে আবার -5। এটা সূত্রের মাইনাস, এটা হচ্ছে -5, এটা কিসের, ক্ষতির। তাহলে ইন্টু কত, ইন্টু হচ্ছে আমার 100। তাহলে এখানে আসতেছে 15, এখানে আসতেছে হচ্ছে 5, মাইনাসে +5 ইন্টু হচ্ছে আমার 100। সো 15 5 5 হচ্ছে 10 ইন্টু হচ্ছে আমার 100। তাহলে এই জিরো বাদ 15 আর 10 যদি গুণ করে তাহলে পাচ্ছ 150। তাহলে আমাদের বস্তুটির ক্রয় মূল্য কত হবে, বস্তুটির ক্রয় মূল্য হবে 150 টাকা। তাহলে যখন আমাদেরকে লাভ এবং ক্ষতি একসাথে দিবে এবং বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া থাকবে, পার্থক্য ইন্টু x1 মাইনাস x2, যেখানে x1 লাভ ধরেছি এবং x2 ক্ষতি ধরেছি, ইন্টু হচ্ছে আমাদের 100। সো আমাদের এরকম আনসার আসতেছে 150। 5% লাভে 5% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা হলো। বস্তুটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে পার্থক্য ডিভাইডেড বাই লাভ মাইনাস ক্ষতি ইন্টু কত 100। বোঝা গেছে ভাই এতটুকু? ওকে, এর পরবর্তীতে আমাদের কীরকম ম্যাথ ছিল একটু দেখো, এই ম্যাথটা একটু সলভ করতে পারো কিনা দেখো। তোমাকে বলা হচ্ছে একটি ঘড়ি 134 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হলে কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। দেখো 134 টাকায় বিক্রয় করছে, 134 টাকা বিক্রয় করছে মানে হচ্ছে এটা আমি ধরবো SP1। হ্যাঁ, বোঝা গেছে? 15% ক্ষতি, 15% ক্ষতি মানে এটা আমি ধরতেছি হচ্ছে x1। এরপর কত টাকায় বিক্রি করলে, আবার কত টাকায় বিক্রি করলে, তাহলে এটি হবে আমার SP2। 15% লাভ হবে, 15% লাভ হবে মানে এটা আমি ধরতেছি কি ভাইয়া, x2। এখন আমার কি বের করতে হবে, SP2টা বের করতে হবে। আবার দেখো একটি ঘড়ি 134 টাকায় বিক্রয় করায় মানে SP1, 15% ক্ষতি হলে x1, কত টাকায় বিক্রয় করলে মানে SP2 কত হবে, 15% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে ভাইয়া, 15% লাভ হবে। তাহলে এই ম্যাথটা আমরা কীরকম করবো দেখো একটু, আমরা কি বের করবো এখন, SP2 বের করব। SP2 ইকুয়াল, তোমার মনে রাখতে হবে যে এখানে আমরা SP1 দিব। কি দিব, SP1, কারণ আমার SP1 কি আছে ভাই, SP1 এখানে জানা আছে। এরপর হচ্ছে ইন্টু 100 প্লাস মাইনাস দিব, মানে আমরা এরপরে হচ্ছে এটি হচ্ছে মেন সূত্র লিখে দিচ্ছি আমি। এরপরে হচ্ছে আমরা যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে নিয়ে আমি কাজ করব। তাহলে 100 প্লাস মাইনাস হচ্ছে আমার x2। এখন প্লাস হবে নাকি মাইনাস হবে এটা লাভ ক্ষতির উপর নির্ভর করবে। এর পরবর্তীতে আমি দিব এখানে হচ্ছে 100 প্লাস মাইনাস x1। বুঝা গেছে কথা ভাইয়া? ওকে, তাহলে কিভাবে SP2 বের করতেছি, SP1 ইন্টু 100 প্লাস মাইনাস x2 ডিভাইড বাই 100 প্লাস মাইনাস x1। তাহলে SP2 ভাই আমি যদি SP1 বের করতে চাই এখান থেকে নিয়ে বের করতে পারবো। SP2 ইকুয়াল SP1 কত আছে 136 ইন্টু 100। এখন প্রথমে কি হয়েছিল x1 তো ক্ষতি হয়েছিল, x2 তো আবার কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে 100 প্লাস আমি কত দিতে পারবো এখানে 15, ওকে, ডিভাইডেড বাই 100। এরপরে এখানে x1 কি হয়েছিল, ক্ষতি হয়েছিল, তাহলে -15। বোঝা গেছে এতটুকু ভাইয়া? ওকে, তাহলে এখন আনসার কত আসতেছে, আনসার আসতেছে হচ্ছে এখানে একটু দেখবা এখানে আনসারটা কত আসে, কি 184 নাকি 176 নাকি 179 নাকি 180। এটা তোমরা একটু হাতে কলমে করার ট্রাই করবা, তাহলে আনসারটা এখানে তুমি নিজে বের করবা, আমি তো লিখেই দিলাম। হ্যাঁ, তাহলে আবারও বলছি, একটি করে 134 টাকা SP1, 15% ক্ষতি, এটি x1, এটি প্রাইমারি তথ্য। কত টাকা বিক্রি করলে SP2 সেকেন্ডারি তথ্য লাভ হবে, তাহলে x2। তাহলে SP2 ইকুয়াল SP1 ইন্টু 100 প্লাস মাইনাস x2 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস x1। x1 মানে যেটি হচ্ছে ক্ষতি অথবা লাভ থাকবে সেটি। এরপর এখানে ক্ষতি এবং লাভ সেকেন্ডারি পার্টে যেটি আছে সেটি হচ্ছে আমাদের x2। x2টা হচ্ছে সেকেন্ডারিতে, x1টা হচ্ছে আমাদের প্রাইমারিতে। তো SP1 ইন্টু 100 প্লাস মাইনাস x2 ডিভাইড বাই 100 প্লাস মাইনাস কি x1। আর যদি আমাদের লাভ হয় সেক্ষেত্রে আমরা বসাবো প্লাস, আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা বসাবো মাইনাস। আনসারটা তোমরা বের করবে। হ্যাঁ, ওকে, তাহলে একটু দেখো, তোমাকে বলা হচ্ছে যদি 15টি পণ্যের বিক্রয় মূল্য 20টি পণ্যের ক্রয় মূল্যের সমান হয় তবে মুনাফার পরিমাণ কত। দেখো 15টি পণ্যের বিক্রয় মূল্য 20টি পণ্যের ক্রয় মূল্যের সমান। বিক্রয় মূল্য যত, ক্রয় মূল্য তত, তার মানে টাকার পরিমাণ কি, এখানে টাকার পরিমাণ সেম। কি বলেছি ভাইয়া, টাকার পরিমাণ সেম, কিন্তু বস্তুর পরিমাণ দেখো তো এখানে 15টি এখানে 20টি, তাহলে বস্তুর পরিমাণ ভিন্ন।
বস্তুর পরিমাণ ভিন্ন যখন হবে তখন আমরা পার্থক্য বের করব। দেখো 15টি পণ্যের বিক্রয় মূল্যটা 20টি পণ্যের ক্রয় মূল্যের সমান, মানে 20টি পণ্য তুমি যে দামে ক্রয় করছো 15টি তুমি বিক্রি করে 15টি হচ্ছে তুমি ওই দামে হচ্ছে বিক্রি করে দিচ্ছ, তার মানে তোমার কাছে কয়টি থাকতেছে? 5টি থাকতেছে। তো পার্থক্যটা বের করে ফেলবা। পার্থক্য সমান হচ্ছে 20 - 15, অর্থাৎ তোমার কাছে 5টি থাকবে। কেন? তুমি ক্রয় করছিলে একই পরিমাণ টাকা দিয়ে 20টি, বাট একই পরিমাণ টাকা দিয়ে 15টি বিক্রি করে দিয়ে তোমার কাছে 5টি থেকে গেছে। এখন তোমার কাছে কি পরিমাণ মুনাফা হবে সেটা একটু দেখো। তাহলে মুনাফা সমান তোমার পার্থক্য কয়টি? 5টি। তুমি বিক্রয় করছো কয়টি? তোমার বিক্রয় মূল্য হচ্ছে দেখো 15টি পণ্যের বিক্রয় মূল্য 20টি পণ্যের ক্রয় মূল্যের সমান। তার মানে 15টি হচ্ছে আমাদের 15টি পণ্যের বিক্রয় মূল্য যার সাথে থাকবে সে থাকবে নিচে। বুঝতে পারছি কথা? ইন্টু হচ্ছে আমার কত ভাইয়া? 100। বোঝা গেছে? তাহলে 5 একে 5, 3 5 15, 100কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে পাচ্ছ হচ্ছে 33.3%। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের 100%। সো আমার সি যে অপশন রয়েছে, সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? আবারও টাকার পরিমাণ যখন সেম, বস্তুর পরিমাণ যখন ভিন্ন, তখন পার্থক্যটা আমরা বের করবো 5টি। তাহলে মুনাফা আমার কাছে 5টি থেকে গেছে, 5টি থাকবে, যেটা কি পরিমাণ মুনাফা হবে? 5 ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় মূল্য কয়টি? 15টি পণ্যের বিক্রয় মূল্য, 15 বসবে নিচে, ক্রয় মূল্যটা বসবে না, এটা হচ্ছে 100%। সো 5 একে 5, 3 5 15, 100 থেকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 33.3% পাও। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে এক ব্যক্তি একটি গড়ি 144 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এর আগের প্রশ্নের মতো দেখো 144 টাকায় কি করছে? বিক্রয় করছে। তার মানে এটি হচ্ছে আমার SP1 এবং 10% ক্ষতি হয়, এটি হচ্ছে আমার X1। কত টাকায় বিক্রয় করলে মানে এটি সেকেন্ডারি পার্ট, মানে হচ্ছে SP2, 10% লাভ হবে, এটি হচ্ছে আমাদের X2। এটি কিভাবে করবা? এটি করবা যে হচ্ছে SP2 ইকুয়াল SP1 ইন্টু 100 প্লাস মাইনাস X2 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস X1। তাহলে SP1টা কত ছিল? SP1টা ছিল হচ্ছে 144 ইন্টু 100। এখন X2তে কি হয়েছে? X2তে হচ্ছে 10% লাভ হয়েছে, তাহলে প্লাস 10। এরপরে হচ্ছে 100, X1 এ কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাহলে 100 মাইনাস 10। ওকে, কথা একটু দেখো। 144 গুণন 100 এর সাথে যদি 10 গুণ করো তাহলে 100 কত হবে? 100 এর সাথে যদি 10 যোগ করো তাহলে 110, 100 থেকে যদি 10 বিয়োগ দাও তাহলে টাকা হচ্ছে 90। তাহলে এইখানে হচ্ছে আমাদের 0 কাটা, তাহলে আর এখানে কত থাকতেছে একটু দেখো তো। 144 গুণন 11 ডিভাইডেড বাই 9, তাই না? ওকে, তাহলে 9 10 90, 6 9 54, তাহলে হচ্ছে 144-এর মধ্যে কয়বার যায়? 9 15 বার না? একটু দেখো তো। 9 একে 9, 14 থেকে 9 গেল 5, এখানে 4, তাহলে হচ্ছে 6 9 54, আচ্ছা 16 বার যায়। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 16 ইন্টু 11। তাহলে 16 ইন্টু 11 মিলে কত হয়? 16 ইন্টু 11, 6 একে হচ্ছে 6, 1 একে 1, 6 একে 6, 1 একে 1, 6 1 6 হচ্ছে 7, এখানে হচ্ছে 1, অর্থাৎ 176। বি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে কারেক্ট আনসার। একদম করে দিলাম। হ্যাঁ, বাড়ির কাজ তুমি একদম ইজিলি করতে পারবা, এরকম যে ম্যাথটা দিছি সেটা এটি তো করাই দিচ্ছি, শুধু আনসারটা বের করা। তাহলে যখন আমাদের বিক্রয় মূল্য দুইটা দেওয়া থাকবে, SP2 বের করতে বলবে, তখন SP2 ইকুয়াল SP1 ইন্টু 100 প্লাস মাইনাস X2 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস X1। X1 মানে হচ্ছে আমাদের প্রাইমারি ইনফরমেশনে কি ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে এটা। X2 মানে হচ্ছে আমাদের সেকেন্ডারি ইনফরমেশনে যেটি ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে এটা। যদি আমাদের লাভ হয় সেক্ষেত্রে প্লাস, যদি ক্ষতি হয় সেক্ষেত্রে মাইনাস। ওকে, 5 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে 10,000 টাকার ক্রয়কৃত একটি টেবিল কত টাকা বিক্রয় করলে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হবে। আচ্ছা, বিক্রয় মূল্যের উপর 10% কি হবে? 20% কি হবে? লাভ হবে। এখন কোথায় আসতেছি আমরা? টেবিলে চলে আসতেছি। হ্যাঁ, ওকে, টেবিলে যদি চলে আসো একটু দেখো। 10,000 টাকার ক্রয়কৃত, 10,000 টাকায় ক্রয়কৃত মানে ওই টেবিলটার ক্রয় মূল্য ছিল 10,000 টাকা। একটি টেবিল কত টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় করলে বিক্রয় মূল্যের উপর কি পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। বিক্রয় মূল্যের উপর কি হবে ভাইয়া? বিক্রয় মূল্যের উপর হচ্ছে আমাদের 20% লাভ হবে। ওকে, তাহলে দেখো আমি ক্রয় করছি কত টাকা দিয়ে?
1000 টাকা দিয়ে একটি টেবিল কত টাকায় বিক্রয় করলে, বিক্রয় মূল্য আমি জানি না, তাহলে আমি বের করতেছি। দেখো বিক্রয় মূল্য সমান হচ্ছে এক্স। আমার লাভ কখন হবে? লাভ যখন হচ্ছে বিক্রয় মূল্য আমি বেশি টাকা দিয়ে বেচতে পারবো এবং কম টাকা দিয়ে কিনতে পারবো, তাহলে লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস কি মূল্য? ক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে দেখো বিক্রয় মূল্য ধরছি আমি এক্স, এই এক্স থেকে 1000 টাকা যেটি ক্রয় করছি সেটাকে বাদ দিলে দেখো 10,000 টাকায় ক্রয়কৃত একটি টেবিল, ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকায় ক্রয়কৃত একটি টেবিল, তাহলে 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ধরছি এক্স, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই কাজটা যদি করি দেখো 1000 টাকায় ক্রয়কৃত একটি টেবিল কত টাকা বিক্রি করলে, এক্স টাকা বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট লাভ হবে বলছে? 20%। কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কি ছিল? এক্স, তাহলে এক্সের উপর কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। বুঝাইতে পারছি কথা? কি হবে ভাইয়া? এক্সের উপর 20% লাভ হবে। ওকে, এক্সের উপর যদি 20% লাভ হয়, কারণ বিক্রয় মূল্যের উপর বলছে, আমরা বিক্রয় মূল্যকে এক্স ধরে নিছি, তাহলে দেখো এখানে বা দিব, বা এক্স মাইনাস 1000 ইকুয়াল এক্সের 20% মানে কি? এক্স ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে বা এক্স মাইনাস 1000 ইকুয়াল 0 0 কাটা, তাহলে 2 কে 2 5 2 10 1/5, 1/5 মানে হচ্ছে 0.2 ইন্টু এক্স। ওকে, তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসো, বা এক্স মাইনাস 0.2 এক্স ইকুয়াল হচ্ছে আমার 1000, বা এক্স থেকে 0.2 এক্স চলে গেলে আর থাকে হচ্ছে 0.8 এক্স ইকুয়াল হচ্ছে 1000। সো এক্স ইকুয়াল হচ্ছে আমার 1000 ডিভাইডেড বাই কত? 0.8। তাহলে 0.8কে কেমনে ভাঙবো সেটা তো শিখাইছি। কীভাবে ভাইয়া? দেখো একটু, 1000 0.8কে বলছিলাম যে শুধু 8 লিখবা, যখন এটাকে ভেঙে ফেলবা দশমিকের জন্য কি 1, তারপরে 8-এর জন্য কি 0। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের বড় ভাগ চিহ্ন, তাহলে 1000 বড় ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলাম। তাহলে 10টা কোথায় যাবে ভাইয়া? 10টা যাবে হচ্ছে আমার উপরে, 8টা যাবে হচ্ছে নিচে। হ্যাঁ, 10টা যাবে উপরে, 8টা যাবে কোথায়? নিচে। তাহলে এখানে আমার আনসার কত হয় যদি তুমি একটু কাজ করো, 2 দিয়ে কাজ করলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, এখানে হচ্ছে যদি 4 দুগুণে হচ্ছে 8। হ্যাঁ, তাহলে 4 দিয়ে যদি 1000কে যদি কাজ করো তাহলে সেক্ষেত্রে কত পাও? 250। 200 কত? 50। 250কে যদি 5 দিয়ে গুণ করো সেক্ষেত্রে পাচ্ছ হচ্ছে আমাদের 1250। 1200 কত? 1250 মানে হচ্ছে আমাদের ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, কত ভাইয়া? 1250 টাকা। ঠিক আছে, তাহলে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, একটু দেখো। 1000 টাকায় ক্রয়কৃত একটি টেবিল কত টাকায় বিক্রয় করলে, আমি ধরছি বিক্রয় করবো আমি এক্স টাকা দিয়ে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে লাভ হবে বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বাদ দিব, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এক্স, এক্স থেকে হচ্ছে আমি 1000 ক্রয় মূল্য বাদ দিছি, লাভ কতটুকু হচ্ছে? লাভ হচ্ছে আবার বিক্রয় মূল্যের উপর 20%। বিক্রয় মূল্য মানে এক্সের উপর 20%। ওকে, তাহলে এক্স মাইনাস 1000 ইকুয়াল এক্স ইন্টু 20% মানে 20 ডিভাইডেড বাই 100। সো এক্স মাইনাস হচ্ছে আমাদের 1000 ইকুয়াল, এখানে 2 ডিভাইডেড বাই 10 থাকে 0 0 কাটা গিয়ে 2 ডিভাইড বাই 10 মানে কত? 1 ডিভাইডেড বাই 5। 1 ডিভাইড বাই 5 মানে 0.2 ইন্টু এক্স। তাহলে এক্স আমি 0.2 এক্সটা এই পাশে নিয়ে আসছি, ইকুয়াল হচ্ছে আমার 1000 ওইদিকে চলে গেছে, তাহলে এটি হচ্ছে 0.8 এক্স ইকুয়াল হচ্ছে 1000, এক্স ইকুয়াল হচ্ছে 1000 ডিভাইড বাই 0.8। সো 1000 লিখছি আমি 8, অর্থাৎ আমি পয়েন্ট এখন বাদ দিয়ে দিচ্ছি। সো আমি 8 লিখছি, পয়েন্টের জন্য হচ্ছে নিচে আমাদেরকে লিখতে হবে 1 এবং 8-এর জন্য লিখতে হবে 0, অর্থাৎ দশমিকের পরে যত ঘর থাকবে তার জন্য একটি করে 0 লিখতে হয়। তারপরে দেখো 1000 লিখছি, বড় ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলাম, এখন 10টা উপরে চলে যাবে, 8টা নিচে নেমে আসবে। এখন হচ্ছে আমি 2 দিয়ে 10 এবং 8কে কাজ করছি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে 4 দিয়ে আবার হচ্ছে 1000কে কাজ করলে 250, 250-এর সাথে 5 গুণ করলে 1250। এটা কিসের মান আসছে? এক্স এর মান। এক্সটাই তো ছিল হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? হ্যাঁ, তাহলে কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ পাবে? 1250 টাকায় বিক্রি করলে আমি এক্স এর মানটা বের করেছি। ওকে, এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখো 4টি আপেল 20 টাকায় কিনছো, 30 টাকায় বিক্রয় করছো। হ্যাঁ, আগে তোমাকে লাভের পরিমাণটা বের করতে হবে। তাহলে লাভ মানে হচ্ছে বিক্রয় করছো 30 টাকা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 20 মাইনাস 30 মাইনাস 20, তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা? 10 টাকা।
এখন তোমাকে বলা হচ্ছে শতকরা লাভ কত, অর্থাৎ লাভের পরিমাণটা কত, লাভের হারটা কত। তাহলে লাভের হার কিভাবে বের করে দেখো, এটা বুঝো নাই হয়তো তোমরা। আবার দেখো 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটাই তো লাভ। হ্যাঁ, তাহলে লাভের হার হচ্ছে ভাই আমার উপরে হবে লাভ ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে আমার 100। তাহলে লাভ, অবশ্যই এখানে পার্সেন্টেজ রয়েছে, লাভ মানে কত, লাভ মানে হচ্ছে আমার 10, ক্রয় মূল্য কত, 20 টাকায় কিনছো তুমি, তাহলে 20 ইন্টু কত ভাইয়া 100। হ্যাঁ, এটা একটু কি উঠছে, বাংলায় উঠছে, এটা আমি একটু ইংরেজিতে করে দিই যাতে সবগুলো বুঝতে পারো ভালোভাবে। 100%। তাহলে এই জিরো কাটা, 10-এর সাথে যদি 10 গুণ করো কত হয়, 10-এর সাথে 10 গুণ করলে হচ্ছে আমাদের 100, নিচে আসা হচ্ছে 2, তাহলে হচ্ছে আমার আনসার হচ্ছে 50%। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ রয়েছে, সো 50% হচ্ছে আমাদের এই অপশনে যেটি রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে ভাইয়া? এই অপশন অর্থাৎ 50% হচ্ছে আমাদের কারেক্ট আনসার। শুধু লাভ বের করবে এভাবে, লাভের হার বা শতকরা লাভ বের করতে হলে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ মানে 10 টাকা লাভ, ক্রয় মূল্যের উপরে লাভ হবে 20 টাকায় কিনে, তাহলে 20 ইন্টু হচ্ছে 100%। তাহলে এই জিরো কাটা, 10-এর সাথে 10 গুণ করলে 100, নিচে হচ্ছে 2, 100কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে 50%। এরপরে দেখো 6টি কলার ক্রয় মূল্য 4টি কলার বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা কত। এখানে দেখো এই প্রশ্নটার মধ্যে প্রফিট আছে, লস আছে, তার মানে এখানে প্রফিটও হইতে পারে, লসও হইতে পারে। আবার দেখো এখানে 25% প্রফিট, 25% লস, তার মানে আমরা এখনো বুঝতেছি না যে এখানে প্রফিট নাকি লস, সেটা আমাদের নিচ থেকে বের করতে হবে যে আসলে এখানে কি প্রফিট হয় নাকি লস হয়। তাহলে দেখো একটু, 6টি কলার ক্রয় মূল্য, আচ্ছা 6টি কলার ক্রয় মূল্য 8টি কলার বিক্রয় মূল্যের, এখানে দেখো এটি ইংরেজিতেও আছে, তার মানে এটা ইংরেজিতে এটা 4 না, এটা 8। 8টি কলার বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত। শতকরা হার পরে বের করব, আগে আমরা দেখবো যে এখানে হচ্ছে সাধারণত ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে সেটা। দেখো তো 6টি কলার ক্রয় মূল্য মানে তুমি 6টি কলা যেই দামে কিনছো 8টি কলার বিক্রয় মূল্যের সমান, আবার যদি ওই দামে বেচতে চাও সেখানে কি করতে হবে, 8টি কলা দিতে হবে। তাহলে তোমার লস হচ্ছে না, তুমি কিনছো 6টা 100 টাকা দিয়ে, আবার 100 টাকায় তোমাকে 8টা দিতে হচ্ছে, 2টা নিচ থেকে দিতে হচ্ছে না। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম আমরা আইডেন্টিফাই করে ফেলছি এখানে কি হবে, ক্ষতি হবে। বুঝতে পারছি কথা? পার্থক্য কত বলো, পার্থক্য হচ্ছে 8 মাইনাস 6, 8 মাইনাস কত, 8 মাইনাস 6, তাহলে ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে আমার 2টি। ওকে, তাহলে এখন আমার ক্ষতির শতকরা হার কত হবে, ক্ষতির হার হবে, পার্থক্য থাকে উপরে। এখন বিক্রয় মূল্য, এই যে 8টি কলার বিক্রয় মূল্য যার সাথে থাকে তাকে নিচে দিতে হয়, তাহলে বিক্রয় মূল্য ইন্টু কত পার্সেন্ট, ইন্টু হচ্ছে আমার 100%। বোঝা গেছে কথা? তাহলে এখানে 2 একে 2, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে আমার হবে 25% লস। হ্যাঁ, এখানে কিন্তু 25% প্রফিটও আছে, আমরা দেখাবো আনসার 25% লস। কেন, আমি 100 টাকা দিয়ে মনে করো 6টি কলা কিনেছি, বাট আমার 100 টাকা দিয়ে 8টি কলা আমার থেকে দিতে হচ্ছে, 2টি কলা বেশি দিতে হচ্ছে, তার মানে আমার ক্ষতি হচ্ছে কয়টি, ক্ষতি হচ্ছে 2টি। পার্থক্যটা বের করব, ক্ষতি হোক লাভ হোক, যেটা বড় এটা থেকে ছোটটা বাদ দিব, তাহলে 2টি। তাহলে ক্ষতির হার হবে পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় মূল্যের মধ্যে কয়টি কলা ছিল, 8টি, ইন্টু হচ্ছে 100%। সো আমার হচ্ছে 2 একে 2, যদি তুমি 2 দ্বারা কাজ করো, এখানে হচ্ছে 4 দুগুণে 4 25 হচ্ছে 100, অর্থাৎ আমাদের 25% কি হবে ভাইয়া, লস হবে। ওকে, এরপর হচ্ছে আমরা আলোচনা করব সুদ কষার মধ্যে কি ধরনের প্রশ্ন এসেছিল একটু দেখি আমি। দেখো তোমাকে বলা হচ্ছে 6% সরল সুদে 2500 টাকা বিনিয়োগ করলে লুসি কত বছরে 600 টাকা সুদ আয় করবে। দেখো 6% হার সরল সুদে, এটি হচ্ছে ভাই আমার আর এর মান, 2500 টাকা বিনিয়োগ করছে মানে হচ্ছে এখানে জমা রাখা মানে এটি হচ্ছে আমাদের পি এর মান অর্থাৎ মূলধন। লুসি কত বছরে মানে এখানে এন দ্বারা বছর বোঝায়, এন ইকুয়াল টু হোয়াট, 600 টাকা সুদ পাবে। 600 টাকা সুদ পাওয়া মানে আয়ের মান আমরা জানি না। আপনি কি বলতেছেন, জীবনও করি না, এখানে আর ফি তার পরবর্তীতে আই এন এগুলো দ্বারা কি বোঝায়, আমাদের একটি সুন্দর সূত্র আছে, সেটি হচ্ছে আই ইকুয়াল পি এন আর। আই মানে হচ্ছে আমাদের ইন্টারেস্ট মানে হচ্ছে আমাদের সুদ, তার পরবর্তীতে হচ্ছে আমাদের পি মানে হচ্ছে আমাদের মূলধন, এরপরে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছরের সংখ্যা বা বছর ধরতে পারো,
এরপর হচ্ছে আমাদের এটি হচ্ছে আর, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফার হার। বোঝা গেছে ভাইয়া? ওকে, এখানে মুনাফার হারটা দেখো এখানে সবসময় পার্সেন্টেজে দেওয়া থাকবে। বুঝাইতে পারছি কথা? এখন আমাকে কি বের করতে হবে? কত বছরে। তাহলে কত বছর আমরা এই সূত্র থেকে বের করবো। দেখো আমরা শিখছি যে আই ইকুয়াল টু পি এন আর, এই একটা সূত্র শিখবা, আই ইকুয়াল টু পি এন আর, আরটা অবশ্যই কিসে থাকবে? পার্সেন্টেজে থাকবে। তাহলে পি এন আর ইকুয়াল আই করে ফেলতে পারবো না আমি? পি এন আরকে এদিকে নিয়ে আসছি, আইকে এখানে নিয়ে আসছি। ভাই কেন? কারণ আমার হচ্ছে এন এর মান বের করতে হবে, এন এর মানটা আমি বাম পাশে রাখতেছি। তাহলে এন ইকুয়াল হচ্ছে আই ডিভাইডেড বাই এখানে পি এবং আর কে এখানে সরাই দিতে হবে, তাই না? হ্যাঁ, পি আর এখানে গুণ অবস্থায় ছিল, এখানে সরাই দিছি। তাহলে এন ইকুয়াল আই এর মান কত আছে ভাইয়া? 600 টাকা সুদ বলছে, 600 বসাইছি। পি কত টাকা বিনিয়োগ করছে? 2500 টাকা, 2500 টাকা বিনিয়োগ করছে। আর এর মান কত? 6%। তাহলে ইন্টু হচ্ছে আমাদের 6%। বোঝা গেছে কথা? ওকে, তাহলে 600 এখানে হচ্ছে 2500 গুণন 6% মানে কত ভাইয়া? 6% মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 100 না? হ্যাঁ, 6 ছিল, পার্সেন্টেজ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 100। তাহলে একটু দেখো, এই জিরো কাটা, এই জিরো কাটা। ওকে, তাহলে এখানে আসতেছে আমার 600 আর এখানে আসতেছে কত? 6 25 কত? 150। তাহলে দেখো 0 বাদ 4 15 কত? 4 15 হচ্ছে 60। সো এন এর মান কত হয়েছে? এন এর মান হয়েছে 4। তাহলে এন ইকুয়াল টু কত বছর হবে? এন ইকুয়াল টু হবে আমাদের 4 বছর। বুঝাইতে পারছি ভাই কথা? হ্যাঁ, তাহলে পাটিগণিতের মধ্যে আমাদের যতগুলো টপিক ছিল এবং পাটিগণিতের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত সেশনগুলোর মধ্যে যতগুলো প্রশ্ন হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা সবগুলো প্রশ্ন সলভ করেছি। তোমরা যদি লেকচার 1 এবং লেকচার 2 এই দুটি লেকচার করে থাকো, তাহলে পাটিগণিতের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন নিয়ে আর কোনো তোমার সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমাদের দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই যাবৎকালে যতগুলো প্রশ্ন এসেছিল, বীজগণিত, ত্রিকোণমিতি এবং হচ্ছে আমাদের জ্যামিতি, সব প্রশ্নগুলো হচ্ছে ধাপে ধাপে সমাধান করাবো। তোমরা আমাদের যে ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিবা। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদম গাণিতিক বুদ্ধিমত্তার A to Z সম্পূর্ণ পৌঁছে যাবে। সো তোমাকে গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি আমাদের যে ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেল, অর্থাৎ তুমি যেটিতে ইতিমধ্যে ক্লাসটি দেখতে পাচ্ছ, সেটা একটু সাবস্ক্রাইব করে দিবা। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।